সেপ্টেম্বর রাত্রে 9টার সময়, রাত্রে 9 ঘটিকার সময় রমনা থানার ওসি এই ঘরটাকে সিল করছে। আপনারা যদি চান, আপনারা যারাই জার্নালিস্ট ভাই আজকে আছেন, তারা যদি রমনা থানার ওই সময়কার 1996 6 সেপ্টেম্বরে যে ওসি ছিলেন তার সাথে যদি আপনারা যোগাযোগ করেন, এই স্টেটমেন্টটাকে আপনারা ক্লারিফাই করতে পারবেন। এই জিনিসগুলো ক্লারিফাই করা দরকার, কিন্তু কারণ হচ্ছে যে তারা আমাদের উপরে এইগুলো জিনিসের উপরে ব্লেম দিচ্ছে, যেটা সেটা আমাদের কাছে কোনো ইয়ে নাই। তো 3 দিনের সিন্নি শেষ করে 9 তারিখ, 6 তারিখ মারা গেল, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 3 দিনের সিন্নি শেষ করে 3 দিন শেষ করার পরে আমরা সোজাসুজি ঢাকায় চলে আসি। 9 তারিখ সকালে আপনাদের সামনে আমি এখন কিছু ছবি আপনাদেরকে আমি দেখাবো। তো ওই ছবিগুলোর মধ্যে আপনারা ডেটগুলো আপনারা যখন অনলাইনে শাহান চৌধুরী ফেসবুক পেজে আপনারা যাবেন, আপনারা সেই ছবিগুলো সেখানে দেখতে পাবেন। তো 9 তারিখ যখন আমরা ঘরে ঢুকি, তখন আমাদের সঙ্গে ছিলেন ডিসি বজলুল করিম সাহেব, এসিডিবি হুমায়ুন সাহেব, হ্যাঁ ডিসিডিবি সাহেবের ঠিক নেক্সট পোস্টে যিনি এসিডিবি সাহেব, তিনি হুমায়ুন সাহেব, উনি ছিলেন আমাদের সাথে। আরও পুলিশের কর্মকর্তারা যারা ছিলেন, সামিরার মা, সামিরার বাবা মা, সামিরা, আমাদের সবার সামনেই এই যে সিলটা, মোশতাক যে কথাটা বলতেছে যে চাবি আমাদের কাছে ছিল, তাহলে কি সিলটাকে আমরা ভাঙা ঢুকে আবার সিল মারাইছি নাকি পুলিশের দিয়া, আমি কথা বলে মোশতাকে। তো এই জিনিসটা সম্পূর্ণ রং, যে সিলটা ছিল এখানে তাদের সামনেই, পুলিশ আমাদের সবার সামনে সিল ভাঙলো এবং সিল ভেঙে আমরা তালা খুললো, তারাই খুলে আমরা সালমান শাহর ভিতরে যখন যাই, তখন যাওয়ার পরে আমরা ঘরের আমি কিছু ছবি তুলে নিই। তো ঘরের মধ্যে অনেক ছবি আমি তুলছি, অনেক ছবি আমার নিজের হাতে। সামিরা যদি জিজ্ঞেস করেন আপনারা সামিরা এটা ক্লারিফাই করবে যে তখন আমরা ছবি তুলছি। এবং আমাদের কাছে ইভেন আমি যদি বাংলাদেশে যাই, আমি যদি চেষ্টা করি, কারণ আমার এখন বয়স হয়ে গেছে, অনেক কিছুই পাবে না, অনেকগুলো ছবি আছে যেখানে আমি এখানে আপনাদেরকে এই মুহূর্তে দেখাইতে পারতেছি না, বাট আরও কিছু ছবি আছে। যেমন তার সালমান শাহর বেডরুম, যেই রুমে তাকে আমরা মৃত অবস্থায় আমরা যে রুমে পাইছি, সেই বেডরুমের মধ্যে একটা দায়ের কোপ ছিল, এবং এই বেডরুমের দরজার পাশে যে এই ওয়ালটার মধ্যে অসংখ্য দাগ, হ্যাঁচড়ানো দাগ ছিল। সালমান শাহর যে বাথরুম, যে বাথরুমটা সে ব্যবহার করতো, যেটা অ্যাটাচ টয়লেট ছিল বাথরুমের রুমের সাথে, সেই রুমের ভিতরে যে পারফিউম ছিল সব কিছু, দ্য রুম ওয়াজ ইন এ কমপ্লিট ম্যাস। তার বেডরুম যখন আমরা ঢুকি, আমার এখনও খেয়াল আছে এয়ার কন্ডিশন অন ছিল এবং জানলা খোলা ছিল। সালমান শাহর রুমের জানলাটা খোলা ছিল, এয়ার কন্ডিশন অন ছিল, অন্যান্য রুমগুলোর দরজাগুলো খোলা ছিল। যে রুমে বলা যাচ্ছে যে তার মরদেহ পাওয়া গেছে প্রথমে, সেই রুমের দরজা খোলা ছিল। ঘরটার অবস্থা ঠিক অন্যরকম ছিল। ডাইনিং টেবিল, যে আপনার লিভিং রুম এবং ডাইনিং রুম বললাম, সেটার উপরে অসংখ্য খানা। এই যে আপনার এখানে একটা ছবি আছে, এটা কিচেনের ছবি, আপনারা যদি ছবিটা দেখেন একটু ভালো করে, এই ছবিটার মধ্যে যে এই যে কারিগুলোর মধ্যে যে সাদা দাগ দেখছেন, এগুলো হচ্ছে ফ্যাঙ্কি পড়া। তো এরকম খানার এইগুলা অ্যারেঞ্জমেন্ট সব কিছুই ডাইনিং টেবিলের উপরে ছিল, যেটার মধ্যে অনেক ফ্যানকি পড়া ছিল, কারণ আমরা 4 দিন পরে যখন ঢুকি তখন এগুলোর মধ্যে ফ্যানকি পড়ে গেছিল। তো আমার কথা হচ্ছিল যে কাজের মহিলারা কি এতই ব্যস্ত ছিল বাড়িতে যে ডাইনিং টেবিল বা কিচেনের মধ্যে এই খানাগুলো তারা সালমান শাহ মারা যাওয়ার পরে, হয়তোবা আমি যখন সামিরাকে এই মানে ডেথ নিউজটা দেওয়ার জন্য যখন আমি যাই, তখন হয়তোবা তারা খানা দানার সামিরা খেতে চাইছে বা কিছু এরকম একটা হবে হয়তোবা, ডাইনিং টেবিল লাগানোর তো কোনো কথা নাই। আর না হলে এটা হয়তো আগের দিন রাত্রে, আমি ঠিক জানি না। এই হচ্ছে কাজের মেয়ে, যে মহিলা মনোয়ারা, যে এই কাজের মেয়ে ছিল, যার সামিরার স্টেটমেন্ট অনুযায়ী যে এই মনোয়ারা এবং ডলির ছবি আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু সামিরার কাছে খুঁজলে পাওয়া যাবে, যে এই মনোয়ারা এবং ডলির সাহায্যে সামিরা নিজের দড়িটা কাটে এবং কেটে তার বডিটাকে এই ফ্যান থেকে নামায়। তো চলেন আমরা কিছু রুমের ছবি এখন দেখি এবং আপনাদের সাথে প্রথমেই আপনাদের যেটা প্রশ্ন, যে আমরা কেনই মনে করি যে সালমান শাহ হত্যা হয়েছে, তাকে আত্মহত্যা আমরা এটাকে মানতেছি না। প্রথম প্রশ্ন এটা, আমি আজকে আপনাদের কিছু জিনিস দিব, আপনারা দেখেন চিন্তা করে, আপনারা বুঝবেন ভালো আমার থেকে আরও বেশি, যে আমাদের গ্রাউন্ডগুলা যেটা গ্রাউন্ড আমরা দিচ্ছি, এই গ্রাউন্ডগুলো কোনো যুক্তিকতা আছে কি না। সামিরার কথা অনুযায়ী সালমান শাহকে এই অবস্থায় তিনি দেখতে পান, তিনি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলেন, এবং রুবিরও স্টেটমেন্টের মধ্যে আপনারা পাবেন যে সামিরা বলেছেন যে সালমান শাহ জিব্বা বের হয়ে গেছিল এবং কাজের মেয়ে 2 জন তাকে আলগি দিছে, এবং সামিরা এই দড়িটা কাটছেন, কেটে এই বডিটাকে নিচে নামাইছেন। নামাইয়া এই যে দড়িটা আমি দেখাবো এটা কোথায় পাওয়া গেছে যখন মারা যায়। তো তারা বডিটাকে নামাইয়া তারা সালমান শাহর যে যেই বেডটা আপনাদেরকে একটু আগে আমি যেটা দেখাইছিলাম, এই বেডে তারা এই অবস্থায় সালমান শাহকে শোয়ানো হয়েছিল
এবং শোয়া তারা এই যে এখানে একটা মানুষ আর একটা মানুষ মিলে তারা তেল অবস্থায় করতেছিল, যে অবস্থায় আমরা গিয়ে পাইছি। তো এটা ছিল সামিরার কথা মতন। এখন আমরা একটু যদি চিন্তা করি, একজন মানুষ যখন মারা যায়, একটা যখনই কোনো সময় সুইসাইড কেস যদি হয়, যদি রোপের ব্যবহার এখানে বা কোনো কাপড়ের ব্যবহার যদি হয়, এই ছবিগুলো যত আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি, এখানে ইউকে লন্ডনের একজন ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন মানুষের হেল্পের আমরা এইগুলো ছবিগুলোর ব্যবস্থা আমরা করেছি, যেটাতে আপনারা দেখতে পাবেন আপনাদের বোঝার সহযোগিতার জন্য। একজন মানুষ যদি আত্মহত্যা করে, তো দড়িটা আয়দার ঘাট থেকে এরকম পিছনের দিকে এরকম একটা ভি শেপের একটা দাগ পিছনে হবে। যদি সামনের থেকে যদি হয় তাহলে একটা ভি শেপের দাগ এইখানে ক্রিয়েট হবে। যদি সাইড থেকে যদি হয় তাহলে এরকম একটা ভি শেপের দাগ এই সাইডে হবে। আর যদি পিছন থেকে যদি হয় তাহলে একটা ভি শেপের দাগ এই সাইডে হবে। তো এইটা হচ্ছে সালমান শাহর, মানে যদি একটা কেউ যদি মারা যায় তো তার শরীরের মধ্যে এরকম একটা আকারের একটা দাগ দেখতে পাওয়া উচিত। এবং আমি তাদের যে স্পেশালিস্ট যাদের সাথে আমি কথা বলেছি তারা আমাকে এটা ক্লারিফাই করছে। এখন কথা হচ্ছে, তো সামিরার কথা মতন যদি সালমান শাহ যদি ফ্যানের সাথে আত্মহত্যা করে থাকেন, তাহলে হয়তো বা সালমান শাহকে এই অবস্থায় পাওয়া যাবে। আমি আবারও বলে দিচ্ছি, প্লিজ কোনো বাচ্চা কাচ্চারা যদি এগুলো ছবিগুলো দেখাতে থাকেন, আপনারা প্লিজ বাচ্চাদেরকে এখান থেকে সরিয়ে দিবেন, কারণ এখানে আমরা কিছু ছবি আপনাদের দেখাবো যেটা বাচ্চাদের জন্য সুইটেবল না, প্লিজ। হ্যাঁ, তো তাদের কথা মতন যদি হয় তাহলে সালমান শাহকে এই অবস্থায়, ঝুলন্ত অবস্থায়, ঘাটটা পিছনের দিকে, কারণ একটা মানুষকে যদি সুইসাইড করতে হয় তার নেক, কলার বোন এবং চিক বোন এটার মধ্যে সিভিয়ার ড্যামেজ থাকতে হবে। এবং এই সুইসাইডের আপনারা এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন সেটা ম্যাসিভ ড্যামেজ, একটা ম্যাসিভ একটা বড় আকারের একটা ড্যামেজ এইখানে গলার মধ্যে এই মানুষটার ছিল। বিকজ তার যে এই যে কাপড়টা, এই যে দড়িটা যেটা আপনার একটা কাপড়ের মধ্যে তারা ইয়ে করেছে, কারণ তার কাপড়টা মোটা থাকার কারণে তার ড্যামেজটার আকৃতিটা অনেক বেশি ছিল। কিন্তু সালমান শাহ যে দড়িটা দেখানো হয়েছে সেই দড়ির আকৃতিটা ছিল অনেক ছোট। তো আপনাদের বোঝার জন্য, তো মিনিমাম যদি একটা মানুষ যদি মারা যায় তাহলে মিনিমাম একটা মানুষের ডেড বডির গলার মধ্যে এই প্রকারের একটা দাগ মাস্ট থাকতে হবে। কারণ আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা কেউ যখন আত্মহত্যা করে, আত্মহত্যাটা কিন্তু খুব একটা ইজি একটা প্রসিজিওর না। আমি আত্মহত্যা যখন আমি এই ইমন ভাইয়া মারা যাওয়ার পরে জাস্ট এক্সপিরিয়েন্স, আমি দুইটা ইনসিডেন্ট আমি নিজে গিয়ে দেখেছি জাস্ট বডিটা দেখার জন্য, এবং বডির আলামত কি কি থাকে বা কি কি হয়, মানুষের চোখটা উল্টায় যায়, জিব্বা বের হয়ে যায়, এরকম অনেক রকমের জিনিস হয়, পায়খানা প্রস্রাব হয়ে যায়, যেটা এখানে পুলিশের সুরক্ষা রিপোর্টের মধ্যে আছে, কিন্তু আমরা নিজেরা কখনোই দেখি নাই। তো মিনিমাম এরকম একটা ড্যামেজ একটা হওয়ার কথা, যেটা তাড়াতাড়ি থাকবে, কারণ এটা গলা থেকে উঠে আসবে, এটা কখনোই কেউ এরকম সোজাভাবে এটা করা সম্ভব না, এটা এরকম তাড়াতাড়ি থাকবে। তো সালমান শাহের ড্যামেজটা কিন্তু এতটুকু ছিল না। আমরা এই রিসার্চের জন্য যাদেরকে আমরা ডিজিগনেট করেছিলাম, তারা আরও কিছু আমাদেরকে ছবি দিয়েছেন, এবং আমরা যে ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছি, যে একটা মহিলা যদি যে লাইলনের রশি দ্বারা সামিরার কথা অনুযায়ী যে লাইলনের রশি দ্বারা সালমান শাহর আত্মহত্যা করেছেন, সেটা আসলে ছিল সালমান শাহর স্কিপিং রোপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তো যদি স্কিপিং রোপ, এই সেম স্কিপিং রোপ যেটা ওই লাইলনের দড়ি যেটাকে বলা হচ্ছে, সেম দড়ি দিয়ে একটা ছবি আপনাদের এখানে দেখানো হচ্ছে। সালমান শাহর গায়ের রং কিন্তু ফর্সা ছিল, আপনারা সবাই জানেন, সে খুবই সুন্দর একটা ফর্সা একটা ছেলে ছিল। তো যদি একটা ফর্সা একটা ছেলে, একটা সুন্দর ছেলে গলার থেকে যদি এরকম একটা যদি দড়ির লাইলনের দড়ি যদি নিচের থেকে উপরের দিকে যায়, তো এরকম গলার মধ্যে এই মার্কগুলো থাকাটা খুব স্বাভাবিক। ঠিক আছে, এখানে এই যে আপনাকে ছবিটাকে আবারও একটু ক্লোজভাবে আমরা যেগুলো ছবি তাদের কাছ থেকে আমরা পেয়েছি সেই ছবিগুলোই আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে আজকে, যাতে আপনাদের বুঝতে পারেন যে এরকম মার্ক একটা ডেড বডির কাছ থেকে পাওয়াটা খুবই স্বাভাবিক, যেটা আপনাদের প্রিয় নায়ক সালমান শাহর গলায় কখনোই ছিল না। তো সালমান শাহর গলায় যে দাগগুলো ছিল, এটাকে আমরা বানিয়েছি আপনাদের জন্য। কিন্তু এই যে ছবিটা আপনাকে এখন দেখাবো, যখন আপনাদেরকে বলে নেওয়া উচিত যে এই ছবিগুলার অরিজিনাল, এই সালমান শাহর যে রিয়েল যে ছবিটা, যখন আমরা সিলেটের বাসায় যখন যাই, আমার মামা জুগলুল হায়াত, তিনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার, আপনারা সবাই জানেন, তিনি আমেরিকায় পড়াশোনা করেছেন এই ফটোগ্রাফির উপরে, এবং তিনি ফ্রিল্যান্সার ফটোগ্রাফার, এখনও তিনি ইংল্যান্ডে আছেন, এবং তিনি ফ্রিল্যান্স ফটোগ্রাফি অনেক ডিপার্টমেন্ট অনেক জায়গায় করেন তিনি নিজে আমাদের ভাইয়ের এই ছবিগুলো, বলার যে ছবিটা ছিল সেই ছবিটা আমরা নিজেরা তুলছি, ঘরের আমাদের বাসায় আছে কোনো জায়গায়। এবং জার্নালিস্ট ভাই যারা আপনারা আজকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের জন্য আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা 1996-এর নিউজ পেপারগুলো যদি একটু যদি ঘাটিয়ে দেখেন, আমরা এই ছবিগুলো কিন্তু দিছি,
যে সালমান শাহর গলার এইখানে কীরকম দাগ ছিল, পিছনের দাগটা কীরকম ছিল, সাইডের দাগটা কী ছিল, এগুলো নিয়ে একটা নিউজ পেপারে আপনার দেওয়া হয়েছে। এবং আপনারা যদি আপনারা যদি একটু চেষ্টা করেন, আপনারা আমার বিশ্বাস যে আপনারা এই ছবিগুলোকে বের করতে পারবেন। কিন্তু এই এখন যে ছবিটা আপনাদেরকে দেখানো হচ্ছে, এই ছবিগুলো জাস্ট একটা রেপ্লিকা মডেল আপনাদের জন্য, যাতে সালমান শাহ ভক্তরা, আমার আজকের চেষ্টা হচ্ছে যে সালমান শাহ ভক্তরা যারা এত ভালোবাসে ভাইয়াকে, তাদের জানার সম্পূর্ণ রাইট আছে যে সালমান শাহর বডি কীভাবে ছিল, কী কী ঘটছে না ঘটছে, এভরি সিঙ্গেল স্টেপ তাদের জানার অধিকার আছে। এবং এটাই আমার চেষ্টা। সালমান শাহর বডির নেকের অবস্থা ছিল এরকম। এই যে ফ্রন্ট পিকচারটা আপনারা দেখছেন, এই ফ্রন্ট পিকচারের এই যে লাইনটা, এই ঠিক এরকম একটা দাগ ছিল, তার উপরে বা নিচে কোনো রকমের মার্কিং তার এখানে ছিল না। এবং পোস্টমর্টমের যে এই রিপোর্টটার মধ্যে আপনারা যদি এই জায়গাটা আপনারা যদি একটু খেয়াল করেন, এই জায়গার মধ্যে আপনার লেখা আছে যে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ সমান পুরু এবং 2 ইঞ্চি সমান জায়গা, এখানে দেখেন 2 লেখা আছে, 2 ইঞ্চি সমান জায়গা তার মানে রাউন্ডে ছিল। তো বেসিকলি এটাকে এরকম ছিল, একটা চাঁদমুখী একটা দাগ ছিল, তার ঘাড়ের পিছনে কোনো দাগ ছিল না। নো মার্ক ওয়াজ বিন ফাউন্ড অন বিহাইন্ড হিজ নেক। দি সাইড মার্কিং ওয়াজ আপ টু হিয়ার এবং দিস সাইড মার্কিং ওয়াজ আপ টু হিয়ার, রাইট। এটা তার বডিতে এরকম ধরনের মার্ক তার গলার মধ্যে ছিল, এর থেকে বেশি কোনো মার্ক সালমান শাহর শরীরের মধ্যে ছিল না। আপনাদের অবগতির জন্য একটা জিনিস আপনাদের বলবো যে সামিরার কথা মতন যখন সালমান শাহ মারা যায়, এখানে অলরেডি আপনার এই পোস্টমর্টম রিপোর্টের মধ্যে আরও দেখবেন যে এখানে লেখা আছে যে তার চোখ এবং মুখ বলে অল্প খোলা ছিল। তাদের কথা মতন পুলিশের যেই সুরতহাল রিপোর্ট যেটাকে বলা হয়, পুলিশের সুরতহাল রিপোর্টে তারা বলছে যে তার চোখ এবং মুখ অর্ধ খোলা ছিল। কিন্তু সালমান শাহকে যখন আমরা দেখতে পাই, তাকে আমরা এই অবস্থায় দেখতে পাই এবং সম্পূর্ণ সময় সালমান শাহর চেহারাটা এর থেকে কোনো ব্যতিক্রম অবস্থায় ছিল না। আমরা কখনোই তার মুখ বা চোখ খোলা অবস্থায় আমরা কখনোই দেখি নাই। এবং আমার বিশ্বাস আমার সাথে অনেক মানুষরাই ওই সময় 6 সেপ্টেম্বর এই সালমান শাহের মৃতদেহের এই ছবিটা দেখেছেন এবং সামনাসামনিও তারা দেখেছেন। তার ছবিটা এর থেকে কোনো ব্যতিক্রম কোনো অবস্থায় তাকে কখনোই আমরা দেখি নাই। তো এই ছিল আপনার সালমান শাহর রুমের যে অবস্থাটা। আমি প্রত্যেকটা জিনিসই অল্প অল্প আপনাদের সাথে কথা বলবো। আগে প্রথমে কথাটা বলে নিই, তারপরে আমার রিসার্চের যেই রেজাল্টটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আপনারাই বুঝে নেবেন যে আসলে আমরা যে কী কারণে আমরা যে হত্যা বলে আজকে 21 বছর ধরে যে আমরা চিল্লাচ্ছি, এটার কারণটা কি। এখানে একটা টেপ মেজারমেন্টের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে এতটুক পরিমাণ এই পোস্টমর্টমের এই রিপোর্ট অনুযায়ী এতটুক পরিমাণ দাগ সালমান শাহর গলার মধ্যে ছিল, এর থেকে বেশি কোনো দাগ ছিল না। ঠিক আছে। তো একটা মানুষ যদি মারা যায়, তার নিয়মত এখানে পোস্টমর্টমে রিপোর্টের মধ্যে বলা হচ্ছে দাগটা পিছনের দিকে ছিল, কিন্তু দাগটা আমরা যতটুকু দেখছি এটা সামনের দিকে ছিল, তার পিছনের দিকে কোনোই দাগ ছিল না। আমি বারবার এটা ক্লিয়ার করতেছি, এখানে পোস্টমর্টমের রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে এই এতটুক দাগ তার পিছনের দিকে ছিল, সামনের দিকে ছিল না। কিন্তু এই দাগটা শুধু সামনেই ছিল, পিছনে সালমান শাহর কোনো দাগ আমরা দেখতে পাই নাই। আমি নিজে ভাই যখন আমি গোসল করাইছি, আমার চোখে এরকম কোনো দাগ আমি দেখতে পাই নাই। এবং আমি আজকে যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, যদি আমি আপনাদের কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ হাসরের ময়দানে যেন আমাকে এটার জন্য শাস্তি দেয়। আমি কোনোই কথা এরকম কিছু বলবো না যেটা আমি দেখি নাই। আমি গত 4 বছর ধরে আমি প্রত্যেক রমজানে আমার ভাইয়ের জন্য আমি সৌদি আরবে রমজান মাসের 14 থেকে 15 দিন আমি কাটাই এবং আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি এবং আমি আমার ভাইয়ের বিচার চাই। আমি ভাইয়ের বিচারের জন্য আমি আল্লাহর কাছে সবসময় করি এবং আমার মতন এরকম অনেক লাখো কোটি ভক্তরা সালমান শাহর জন্য সবসময় দোয়া চেয়ে যাচ্ছেন। এই রিসেন্টলি আমি কয়েকজনের সাথে ফোনে যখন আমি কথা বলতেছিলাম, একটা বোনের সাথে আমার কথা হয়েছে, এই বোনটা হজে গেছেন এবং আমার ভাইয়ের জন্য উমরা করবেন, সে অনেক কাঁদতে গেছেন। আপনাদের কারোরই এরকম কোনো একজন ভালো মানুষের দোয়াই হয়তো আল্লাহ শুনছেন, যার কারণে রুবি সুলতানা আমাদের কাছে এই একটা ভাইরাল দিয়ে এই কেসটাকে আবার জীবিত করেছেন। সালমান শাহ যে বেডরুমের যে বেডটাতে তাকে আমরা পাই, আমি ছবিটাতে আবার যদি একটু আপনাদের জন্য যদি আমি ফেরত যাই, ছবিটা যদি পাই, এখানে সালমান শাহ এই বেডটা যে আপনারা দেখছেন, এই বেডের মধ্যে এইখানে তিনি শুয়েছিলেন। ঠিক আছে। এই বেডের আরেকটা ছবি আমি তখনই আমি তুলি। এই বেডের মধ্যে একটা কেমিক্যাল জাতীয় কোনো রকমের জিনিস বা একটা মার্ক আমরা পাই। আমরা এই বেডশিটটা পুলিশের কাছে আমরা দিয়েছি এটার ইনভেস্টিগেশনের জন্য যে এটার মধ্যে কি, কিন্তু এটার রিপোর্ট আমি কখনো পাইনি। আমার কাছে এখানে কিছু একটা ঘটছে, এখানে কিছু একটা পড়ছে এবং কি জিনিসটা কী ছিল আমি জানি না। ঠিক আছে। তো এটা সেই যে বেডের মধ্যে আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ শুয়েছিলেন, সেই বেডের মধ্যে এই জিনিসটা ছিল। এখন আসি যেই রুমে সালমান শাহ মারা গেছেন, সেই রুমের সবচেয়ে বড় একটা জিনিস, যে একটা হত্যা যখন হয় বা একটা মানুষ যখন আত্মহত্যা করে, তখন
সবচেয়ে বড় আলামতটা হচ্ছে দুইটা জিনিস, যে যেই জিনিসের দ্বারা তারা আত্মহত্যা বা হত্যা হয়েছে সেই জিনিসটা খুব একটা বড় একটা জিনিস। তো সালমান শাহ সামিরার যদি স্টেটমেন্টটা যদি আপনারা শুনেন, সামিরার স্টেটমেন্ট অনুযায়ী সামিরা বলতে চাচ্ছে যে সালমান শাহ অ্যাবাউট রাত্রে 12টা সাড়ে 12টার দিকে ঘরে আসে। ঘরে এসে সে যখন তার সাথে শাবনুর নামে, শাবনুর আপনারা চিনেন, তার কো আর্টিস্ট শাবনুরের সাথে একটা ফোনে কথা হয় এবং তাদের ভিতরে খুব আর্গুমেন্ট হয়, এবং আর্গুমেন্টের পরে শাবনুরের সালমান শাহ এই যে মোবাইল ফোনটা ছিল সেটা আমরা ঘটনার স্থল থেকে আমরা যেটা উদ্ধার করি, একটা ভাঙা একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা শাবনুরের কলের পরেই তিনি ভেঙে ফেলেন। এইটা সামিরার স্টেটমেন্ট অনুযায়ী যে এই ফোনটা ভেঙে ফেলা হয়। এবং রাত্রে যখন এই ঘটনাটা ঘটে, বাথরুমে সালমান শাহ কথা বলে বাথরুমে যখন কথা শেষ হয় 2-3 বার ফোন আসছিল আমার যতটুকু খেয়াল পড়ে, এবং তিনি তারপরে এই ফোনটা সালমান শাহ রাগ করে ভেঙে ফেলেন। এই ফোনটা আমরা পাই, কিন্তু এই ফোনের ভিতরে কোনোই ডিটেল বা লাস্ট কল ইনফরমেশন কোনো কিছুই আমরা তখন এটা থেকে বের করতে পারিনি। এবং সালমান শাহ শামরুনের দেওয়া এটা একটা রেপ্লিকা ফ্যান, যেটা ছবি আপনাদের জন্য কি বোঝার জন্য যে ফ্যানের সাইজটা এবং আকৃতিটা কীরকম ছিল, এই একটা ফ্যান ছিল এরকম ছোট্টখাটো একটা ফ্যান, যেটা শামনুরের গিফট হিসাবে তার ভাইকে সে দিয়েছিল। এবং এই ফ্যানটা ঘরে তিনি বের হয়ে এসে শাবনুরের এই ফ্যানটা কিন্তু আমিও নিজেও দেখছি, আমি নিজে ব্যবহারও করছি, এবং এই কারণেই আমি এরকম একটা ফ্যান খুঁজে বের করে আপনাদের জন্য এই ছবিটা আমি যখন আমার ইনভেস্টিগেশন টিম, যেটা ইংল্যান্ডের যে টিমটাকে আমি যখন দেই, তাদের মাধ্যমে আমরা এরকম একটা ফ্যান এনে আমরা এইটা আপনাদের দেখাচ্ছি। এইরকম একটা ফ্যান ছিল, যে ফ্যানটা কিন্তু ঘটনাস্থল থেকে যে রাত্রে মারা যায় সালমান শাহ, যেদিন মারা যায় 6 সেপ্টেম্বর, তার বাড়ির থেকে কিন্তু কখনোই, এবং এটা কেন উদ্ধার হয়নি বা এটা কোথায় উদ্ধার হয়ে গেছে সেটাও আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন, মানে আপনারা চিন্তা করে দেখবেন যে আমি যে জিনিসটা বলতেছি এটার সাথে একটা সেন্স মিলায় কিনা। তো এই ছিল ছোট্ট একটা ফ্যান, এটা ভাঙা ছিল, এই তারটা এবং এই ফ্যানটা আমরা ঘটনাস্থল থেকে কখনোই আমরা এই জিনিসটাকে আমরা পাইনি। ঘটনাস্থলে যেই বাড়িতে সালমান শাহ মারা যায় সেই বাড়িতে আমরা আরেকটা জিনিস আমরা ঘটনাস্থলে কখনোই কোনোদিনই আমরা পাইনি, সেটা হচ্ছে যেই চিঠি সালমান শাহ লিখেছিলেন, যে সুইসাইড নোট যেটা সালমান শাহ লিখেছিলেন, এই সুইসাইড নোট যেই কলম দ্বারা লেখা হয়েছিল সেই কলমটাও কিন্তু আমরা কখনোই পাইনি, ঠিক আছে। এবং এই চিঠিটা, ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল অনেক বছরের, আমি তার ভাই, আমি তার প্রত্যেকটা স্টেপে আমি তার ছিলাম। যখন সালমান শাহ ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় দেয়, আমি আমার বাবার সাথে তাদের যে পরীক্ষার সময় যে ব্রেকে হয়, এই ব্রেকের খানা নিয়ে আমি গেছি, ঠিক আছে। জিগাতলা বলতেছি, রায়ের বাজারে তার পরীক্ষার সিট পড়ছিল, আমার এখনও খেয়াল আছে, রায়ের বাজার পরীক্ষার সিট পড়ছিল, ওই সিটের আমি ওইখানে পরীক্ষা যখন ম্যাট্রিকের পরীক্ষা যখন যায় তখন আমি ছিলাম, তার কলম, হাতের লেখা সব কিছু আমার খুবই, এই চিঠিটা যখন আমি দেখি, এই চিঠিটা তার মধ্যে, এবং আপনারা দেখবেন আমার ফেসবুক পেজে আপনারা একটা দেখবেন যে একজন ভাই এই ছবিটার দ্বারা চেষ্টা করতে চাইছেন যে সালমান শাহর চিঠির যে অংশগুলো, আপনারা যদি এই চিঠিটা ভালো করে দেখেন, যেখানে সালমান শাহর অটোগ্রাফ দেওয়া আছে এবং এখানে ডেটও লেখা আছে, ঠিক আছে। ডেটটা কিন্তু তিনি সবসময় ইংলিশে লিখতেন, ঠিক আছে। কিন্তু এই সুইসাইড নোটের যে চিঠির যে ডেটটা, এই যে একটা শব্দ, যে ইং, সালমান শাহকে আমি জীবনে ওরে ভাই ডেটের পরে ইংলিশের লিখতে আমি কখনো দেখি নাই বা আমি কখনোই পাইনি। এই শব্দটা আমার ভাইয়ের হাতের লেখা না। এবং আপনারা যদি এই ছবিটা আপনারা ওয়েবসাইটে পাবেন, এই যে সামিরাকে যে প্রেমপত্র তিনি দিয়েছিলেন, এই প্রেমপত্রের মধ্যে আপনার এখানে যে 9 লেখা, আমি জানি না আপনারা এখানে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা ভালো করে, এই যে 9 শব্দটা যেভাবে লেখা আছে, এই 9 শব্দটা এই 9-এর সাথে যদি আপনারা মিলান, এই দুইটা কিন্তু কখনোই একসাথে মিলে না। এবং এই লেখার মধ্যে অনেকগুলা জিনিস আছে, যে ভাই আমার আব্বার নাম হলো কমরুদ্দিন আহমেদ চৌধুরী, ঠিক আছে, আমার বাপের নাম তো আমার তো ভুলার কথা না, ঠিক না। আমার বাবার নাম এখানে লেখা, আব্বার যে নাম, এই আব্বার নাম এখানে লেখা হচ্ছে কমরুদ্দিন আহমেদ চৌধুরী। তো সালমান শাহ এত বড় একটা ভুল করলেন, হ্যাঁ, যে কমরুদ্দিন আহমেদ চৌধুরী আমার বাবার নাম, এবং যে অ্যাড্রেস দেওয়া হচ্ছে এখানে, সেই অ্যাড্রেস হচ্ছে আমাদের গ্রিন রোডের বাসার অ্যাড্রেস, ভাইয়া, ঠিক আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে মানুষ একটা সুইসাইড নোট লেখে, এবং এই সালমান শাহ কেসের জন্য আমি অনেক সুইসাইড নোট আমি অনলাইনে বা এই যে ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আমি পড়ার চেষ্টা করেছি এবং আমি জানতে পেরেছি, কিন্তু এইরকম চিঠির লেখা বা একটা হত্যা মামলার যে মানুষটাকে ঝুলান্ত অবস্থায় পাওয়া গেছে, তার শরীরে তেল মালিশ করার হিস্ট্রি আমি কোথাও কখনোই আমি পাইনি। এবং আপনারা যদি এই লেখাটা ভালো করে দেখেন, যে প্রত্যেকটা লেখার সাইডে কিন্তু একটা টান দেওয়া আছে, যেটা সালমান শাহ চিঠির মধ্যে কখনোই কোনো জায়গায় এরকম টান ব্যবহার হতো না বা তিনি করতেন না। এটা যেই লিখেছেন, এই চিঠিটা অনেক আগে লেখা, খালি 6 সেপ্টেম্বরের দিন তারিখে এই তারিখটা বসানো হয়েছে। এই প্যাডটা যে সালমান শাহ লেখা, এটা ছিল সালমান শাহর প্যাড,
ঠিক আছে, এই প্যাডের মধ্যে লেখা, এবং এখানের মধ্যে কোনো সালমান শাহ সিগনেচার নাই। সে একটা সুইসাইড নোট লিখতেছে রে ভাই, এখানে সিগনেচার দিবে না? আর সামিরাকে সে এত ভালোবাসে, সামিরাকে বাঁচাবার জন্য কোনো কথা বলবে না, এটা আমাকে সামিরা বিশ্বাস করতে বলে? হ্যাঁ, আমরা তো ভাত খেয়ে বড় হই নাই রে ভাই, আমাদের বাপ মা আমাদেরকে ভাত খাওয়াই নাই, খালি সামিরাকেই ভাত খাওয়াইছে তার বাপ মা, এবং তার মধ্যে এতটুকু ইয়ে আছে। তো এই চিঠিটা সালমান শাহর সুইসাইড নোট, এটা কমপ্লিটলি ভুয়া। ঠিক আছে, এটা আপনারা রিসার্চ করে আপনারা দেখবেন, এবং আমার ফেসবুক পেজে আমি আপনাদের এই লাইভ স্ট্রিমিংয়ের পরপরই আপনারা পাবেন যে এই জিনিসগুলো আমরা আবার আপলোড করে দিব, যাতে আপনাদের বোঝার জন্য, আপনারা এই ছবিগুলো যাতে ক্লিয়ারভাবে আপনারা দেখতে পান সেটার জন্য। তো চলুন, এটা তো গেল যে সুইসাইড নোটটা আমরা কিন্তু কখনোই পাই নাই, এবং যেই ফ্যান, যে ব্রোকেন ফ্যান, একটা মানুষ মরে গেল, রাত্রেবেলা ফ্যানটা ভাঙলো, এই ফ্যানটা কিন্তু ভাই কখনোই দেখা যায় না। এবং কেন দেখা যায় নাই বা এই কলমটাও বা যে কেন পাওয়া যায় নাই, সেটাতে আমি একটু পরে আপনাদেরকে আসবো। তো চলুন এখন দেখা যাক নেক্সট আলামতে আমরা যাই, যে যেই ফ্যানটার দ্বারা আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ মারা গেছেন, যে ফ্যানটার সাথে ঝুলে। সামিরার কথা অনুযায়ী সালমান শাহ তার যে স্কিপিং রোপ, এই দড়িটা, এই স্কিপিং রোপটা এই ফ্যানের মধ্যে এইভাবে লাগে। এই ছবিটা কিন্তু সেদিনকার তোলা, যখন আমরা ডিবিডিসি বজরুল করিম সাহেবকে নিয়ে যখন ঘরে ঢুকি, আমি নিজে এই ছবিটা তুলছি। ঠিক আছে, আপনারা এই ছবিটাকে একটু যদি কেয়ারফুলি আপনারা যদি, আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, এই ছবিটা যদি একটু জুম করে আমরা যখন দেখি, তখন এই নটটাকে দেখা যাচ্ছে খুব লুজ। ঠিক আছে, সালমান শাহর ওজন ছিল 14 টন। 14 টনের মানুষ যখন এই দড়িটার টানটা দিবে, একটা কমন সেন্সের কথা, যে এই যে নটটা যে লুজ অবস্থায় আছে, এই নটটা এইখান থেকে ডেফিনেটলি নেমে নিচে আসতে হবে, এটা বাধ্য। এটা বাধ্য, যখনই এটাতে টানটা খাবে এই দড়িটা নিচে চলে আসবে। কিন্তু সালমান শাহর বেলায় রে ভাই, তার হত্যা, এই আত্মহত্যার বেলায় মনে হয় জিম টিম কেউ ছিল মনে হয় তাকে এটাকে সাহায্য করার জন্য, যে তার এই দড়িটা নিয়ে আসেনি। এবং আমার লজ্জার সঙ্গে বলতে হচ্ছে আজকে যে বজরুল করিম সাহেব, যে ডিসিডিবি তৎকালীন সময়কার ডিসিডিবি ছিলেন, এই ঘটনাটা ঘটার পরে যখন তাকে নিয়ে আমরা ঘরে ঢুকি, তিনি আমাদের অনেক আলামতি তিনি নিতে চাননি। যখন তিনি নিতে চাননি, তখন আমরা আইজিপি বোরহান সিদ্দিকী, আইজিপি তখনকার বোরহান সিদ্দিকী সাহেব ছিলেন, তাকে আমরা ফোন করে রিকোয়েস্ট করি যে এই যে যেমন আপনার সালমান শাহর ঘরে যে এই জিনিসটা পাওয়া গেছে, ক্লোরোফর্ম, এবং পিছনে যে ব্লু দেখতেছেন, এটা একটা পুলিশের ইউনিফর্ম, এটা পুলিশের ইউনিফর্মের এখানে আমরা ছবিটা তোলা হয়েছে। এই যে ক্লোরোফর্মের বোতলটা, এই ক্লোরোফর্মের বোতলটা সালমান শাহর বেডে, আমি বেডের ছবিটাতে আবার একটু ফিরত যাই। এই যে বেডটা দেখতেছেন, এই বেডের এই যে ডান দিকে যেরকম একটা সাইড ড্রয়ার আছে, এই সাইডে একটা সাইড ড্রয়ার ছিল, এই সাইড ড্রয়ারের নিচের ড্রয়ারে এই ক্লোরোফর্মের বোতলটা পাওয়া যায়। আপনারা এই ক্লোরোফর্মের বোতলের ব্যবহার, যে বাসায় একটা হত্যা হয় সেই বাসায় এই জিনিসটার কি কারণ ছিল তা আমি জানি না, এটা সামিরাই ভালো বলতে পারবে, কারণ এই বাড়িতে সামিরা ছিল, এবং সামিরা এটা ভালো বলতে পারবে যে এটা কেন বাড়িতে ছিল। তো যেটা বলতেছিলাম, যে বজরুল করিম সাহেব যখন ইয়ে করলো, তিনি নিতে চাইলো না, তখন আমরা আইজিপি বোরহান সিদ্দিকী সাহেবকে আমরা রিকোয়েস্ট করলাম, যে বোরহান সিদ্দিকী সাহেব তারপরে বজরুল করিম সাহেবকে বললেন যে কিছু কিছু জিনিস নেওয়ার জন্য। এই যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্যানটাতে আমি আবারও যদি ফেরত যাই, এই ফ্যানটা এখনও কিন্তু আমাদের বাড়িতে আছে। এই ফ্যানটাকে কখনোই যে হত্যার আলামত হিসাবে যে তারা নিবেন, তারা এই চেষ্টা তারা কখনোই করেন নাই, বা তারা এখনো নিতে চাননি। এই ফ্যানটা এই অবস্থায় আমরা কোনো সময় ব্যবহার করি নাই। আমাদের বাড়িতে সালমান শাহর যে জিনিসপত্র ছিল, জিনিসপত্রের সাথে এই ফ্যানটাকে আমরা এখনো প্রিজার্ভ করে রাখছি। আপনারা এই ফ্যানটা যদি ভালো করে যদি দেখেন, ফ্যানটা সম্পূর্ণভাবে ইনট্যাক্ট, এবং ফ্যানের কাফলিংটাও ভাঙে নাই। একটা 14 টনের মানুষ যদি এই ফ্যানটার মধ্যে ঝুলে, তাহলে there should be some sort of an impact on the fan which was never been seen in that fan, কারণ তাকে ঝুলানোই হয় নাই ভাই। আপনাদের সালমান শাহকে এই ফ্যানের মধ্যে কখনোই ঝুলানো হয় নাই। তো এই গেছে ফ্যানের জিনিসটা। তো এই যে দড়িটা আপনারা দেখতেছেন, যে দড়ির যে শেষ মাথাটা, এই দড়ির শেষ মাথাটা কিন্তু ফ্ল্যাটভাবে কাটা। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি সামিরা এই দা যেটা আপনারা জানেন, দেখছেন অনেকবারই, যে এই দাটা যদি সামিরার এই যে এই কেসের মধ্যে অনেক রকমের রহস্য, অনেক রকমের কোয়েশ্চেন এই কেসের মধ্যে আছে। যেমন আপনারা যদি সামিরার স্টেটমেন্টটা একটা আবার যদি শুনেন, সামিরার স্টেটমেন্টের মধ্যে বলা হচ্ছে যে সালমান শাহ 11টার সময় যখন রুম থেকে বের হন, আব্বা যাওয়ার ঠিক পরপরই সালমান শাহ কিন্তু ঘুম ভেঙে গেছে। ঠিক আছে, আমার বাবা রুম থেকে ঘর থেকে বের হওয়ার ঠিক পরপরই সালমান শাহ ঘুম থেকে বের হয়ে গেছে। তাই তিনি আবুলকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন এক গ্লাস পানি দিতে। সে পানি খেলো, পানি খেয়ে সে এই রুমে ঢুকে সে একটা সুইসাইড নোট লিখলো, এবং সুইসাইড নোট লিখে সে তার নিজেকে হ্যাং করে ফেললো, হ্যাং করে মারা গেল। মারা যাওয়ার আধা ঘন্টা পরে যখন সে রুম থেকে বেরোচ্ছে না, আবুলের কাছে এটা সন্দেহজনক লাগলো,
আবুল গিয়ে সামিরাকে বললো, সামিরা বিছানার মধ্যে শোয়া ছিল, সামিরা বিছানা থেকে উঠে আসলো, এসে রুমের দরজার তালা খুলে সামিরা দেখলো যে সালমান শাহ ঝুলন্ত অবস্থায় ফ্যানের মধ্যে। তো তখন তিনি কি করবেন, তিনি ডিসিশন নিলেন। সালমান, আপনি একটা প্রশ্ন আমার এখানে আছে ভাইয়া আপনাদের সবার কাছে। এখন যখন আমরা সামিরার কথাবার্তা শুনি এবং তার কথাবার্তায় বোঝা যায় যে তিনি খুব শিক্ষিত একজন মানুষ, কোন জিনিস টিভির সামনে বলা উচিত বা কোন জিনিস আপনারা ভক্তরা জানা উচিত, এবং সেগুলো সম্বন্ধে তার একটা ভালোই আইডিয়া আছে। এবং বোঝাও যায় যে তার গলার সুরের উপরে যে একটা তার কাছে তার সঙ্গে আরও মানুষজন আছে যারা তাকে সহযোগিতা করছেন এবং তাকে গাইডেন্স দিচ্ছেন যে কী করা উচিত বা কী করা উচিত না। আমরা কোনো গাইডেন্স ছাড়াই, আমাদের লুকাবার কিছুই নাই, এই জন্য আপনাদের সামনে এইভাবে আনফর্মালভাবেই আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি, যাতে আপনারা জানতে পারেন যে আসলে ঘটনাটা কী ঘটছিল। তো আমার কথা হচ্ছে যে এই দড়িটা কিন্তু স্ট্রেট কাটা ছিল। যদি সামিরা, আমার প্রশ্ন হচ্ছে, এই দড়ি দ্বারা এবং আরেকজন মহিলা দ্বারা যদি এই দড়িটা কাটে, তাহলে একটা 14 স্টোনের একজন মানুষের দড়িটার অবস্থাটা এরকম হওয়া উচিত। এটা আপনারা যদি কমন সেন্স ইউজ করেন, একটা লাইলনের একটা দড়ি যখন এভাবে দড়ি দ্বারা এই বটি দা দিয়ে, কারণ বটি দাগুলো কিন্তু অত বেশি শার্প হয় না ভাইয়া, এই বটি দা দিয়ে যদি কাটা হয় তাহলে এই বটি দাটার এই ইয়েগুলা এরকম হওয়া উচিত, ঠিক না? কিন্তু সালমান শাহর বেলায় সব কিছুই ভিন্ন, এটা ভিন্নতম মানুষ ছিল তো, সব কিছুই ভিন্ন, তার এটা ছিল স্ট্রেট কাট। এখন সালমান শাহর রুমে, যে রুমে সে মারা গেল, সেই রুমে যদি আমরা দেখি, তার জুতার কাছে যেখানে তার জুতা ছিল, আমরা এই স্ট্যানলি নাইফটা সেখানে ফালানো পেয়েছি। এবং এই স্ট্যানলি নাইফটা কি করতেছিল সেখানে? আমার প্রশ্ন হচ্ছে যে এই স্ট্যানলি নাইফটা রুমের মধ্যে কি কারণে ছিল? কারণ একটা কথা আছে না, চোর যতই চুরি করুক না কেন, কিছু কিছু আলামত কিন্তু চোর চুরি করার সময় রেখে যাবে। এবং আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে সামিরার এই যে জিনিসগুলা, এই যে স্টেটমেন্টগুলোর সাথে এই ছবিগুলোর কোনো মিল কিন্তু আমরা দেখতে পাই না। তো যার কারণে আমাদের সন্দেহ আরও বেশি, যেটাকে হত্যা মামলা হিসাবে আমরা চাই, যেটা হত্যা মামলা হওয়া হোক। আপনারা যদি এই ছবিটার দিকে যদি দেখান, ইনি একজন পুলিশ অফিসার, পুলিশ কর্মচারী, তিনিও একজন পুলিশ কর্মচারী এখানে দাঁড়ানো, এবং তারা যখন এই দড়িটাকে জয়েন্ট করান, তখন দেখা যায় যে সালমান শাহর গলার যে দড়িটা এই পর্যায়ে এরকম একটা অবস্থায় আসে। তো এই অবস্থায় যখন আসে, তখন ডিবিডিসিকে যখন আমরা প্রশ্ন করলাম যে হাইট, যে দড়ির যে মেজারমেন্ট, ফ্লোর থেকে যে মেজারমেন্ট দড়ির ছিল, সেই মেজারমেন্টে আপনাদের অবগতির জন্য বলা হচ্ছে যে সালমান শাহর যে হাইট ছিল, সালমান শাহর হাইট ছিল 5 ফুট 8 ইঞ্চ। তো 5 ফুট 8 ইঞ্চের যে মানুষটা যদি এই দড়ির মধ্যে সে যদি দাঁড়াইতে হয়, তাহলে তাকে হাঁটু ভেঙে আত্মহত্যা করা লাগে। পয়েন্ট প্লিজ টু বি নোটেড, সালমান শাহর যে দড়ির যে মেজারমেন্ট আমরা যেটা পাই, সেই মেজারমেন্ট অনুযায়ী ডিসিডিবি সাহেবের বক্তব্য অনুযায়ী যে সালমান শাহ হত্যা করতে হলে তাকে হাঁটু ভেঙে আত্মহত্যা করতে হয়। এবং তিনি খুব কনফিডেন্টলি সেদিন আরও বললেন যে তার বিগত এক্সপিরিয়েন্সে তিনি দেখেছেন যে মশারির ভিতরেও অনেকে বলে আত্মহত্যা করেছেন, তো তিনি দেখেছেন। কিন্তু আমরা এখানে মশারির ভিতরে কথা বলতেছি না। একজন ডিবিডিসি এরকম একটা কমেন্ট করাটা তার জন্য আমি জানি না এটা ঠিক ছিল কিনা, কারণ একজন সেলিব্রিটি সম্বন্ধে এখানে ইনভেস্টিগেশনের কথাবার্তা হচ্ছে, যেখানে আমরা বারবার যে নারাজি দিচ্ছি যে এটা হত্যা মামলা এবং হত্যা মামলা এটাকে ট্রান্সফার করা হোক, এটাকে অপবিত্র মামলার থেকে এটাকে হত্যা মামলা ট্রান্সফার করা হোক। এবং যে জিনিসগুলো আপনাদের সাথে আজকে ডিসকাস বা আমি শেয়ার করতেছি, এগুলো সব কিছুই এগুলোর কারণ যে এই দড়ির মেজারমেন্টের সাথে সামিরার কথা অনুযায়ী এই জিনিসগুলা আমাদের কথামাত্র মিলে না। তো প্রশ্নগুলো আপনারা যারাই শুনছেন এবং যারাই এই মিডিয়াতে আছেন, তারা এই জিনিসটাকে আরও আমাদের কাছে বিশ্লেষণ করবেন এবং আমাদের যে ভক্ত যারা আছে তাদের কাছে নিয়ে আসবেন, সেটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। চলুন আরও কিছু ছবি দেখা যাক। যেই রুমে সালমান শাহ মারা যায়, রুমটা কীরকম ছিল? সালমান শাহ খুব শৌখিন মানুষ ছিল, আপনারা সবাই জানেন। তার বেডরুমের কাপড়গুলা এরকমভাবে চারদিকে, বেডরুমের একটা রুমের তো 4টা দিক থাকে, তো রুমটাতে যদি আপনারা ঢুকার হাতের বাম দিকের যে ওয়ালটা, এটা হচ্ছে হাতের বাম দিকের ওয়াল, যে ওয়ালের মধ্যে কোনো উইন্ডো ছিল না, এই ওয়ালের পাশের রুমটাই ছিল আমার রুম। এই সম্পূর্ণ রুমটার মধ্যে তার কাপড় এইভাবে ঝুলন্ত অবস্থায় সে রাখতো। তারপরে রুমের যদি ডান দিকে আপনি চলে আসেন, যে রুমটাতে ঢোকার পরে হাতের ডান দিকে একটা ছোট্ট দরজাতে ঢোকার পরে যে ছোট্ট জায়গাটা, এই ছোট্ট জায়গাটার মধ্যে সালমান শাহর যত জুতা ছিল সেই জুতাগুলা থাকতো। এবং ওই জুতার নিচে, এই যেখানে শেলফ লাগানো ছিল ওপর থেকে নিচ পর্যন্ত, একদম সিলিং থেকে নিচ পর্যন্ত, ওই জায়গাটার মধ্যে এই স্ট্যানলি নাইফটা আমরা পাই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং রুমটা কিন্তু খুব একটা বেশি বড় ছিল না। এই জুতার রুমের পাশে একটা জানলার মতন ছিল, 2টা ছোট ছোট জায়গা ছিল। এখানে আমরা একটা ছবি আপনাকে দেখাবো, এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ডান দিকে ওই জুতার শেলফের পাশেই এই ওয়ার্ড্রোবটা ছিল,
এক সাইডে, এবং এই যে ল্যাডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ল্যাডারটার দ্বারা তাদের কথা মতন যে সালমান শাহ উঠে তার নিজেকে হ্যাং করা হয়েছে। কিন্তু আমার বিশ্বাস যে এই ল্যাডারটার ব্যবহার ডেফিনেটলি হয়েছে। এই ল্যাডারটা ব্যবহার হয়েছে তারা যখন এই হত্যা মামলাকে সাজানোর জন্য যখন এই ফ্যানের উপরে উঠে যখন দড়ি টড়ি লাগায়, এই লাগাবার জন্য এই এই ল্যাডারটা ব্যবহার হয়েছে। সালমান শাহ কখনোই এই ল্যাডারটাকে ব্যবহার করেন নাই। পুলিশ এই ল্যাডারটাকে তারা নিছে, কিন্তু এখনো তাদের কাছে আছে, আমি জানি না কি অবস্থায় আছে, বাট এই ল্যাডারটা ব্যবহার করা হয়েছে তাদের কথা মতন। ধরে নেন আমরা যদি বিশ্বাস করি যে সালমান শাহ আত্মহত্যাই করছে, ঠিক আছে, সালমান শাহ স্মোক করতো, ঠিক আছে। এই যে ছবি, রুমের একটা ছবি আপনাদেরকে দেখাই। এই ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যখন চিটাঙে আমরা যখন গেছি, আমি আমার ভাই, আমরা দুজনেই অনেক প্যাকেট সিগারেট, কার্টুনের পর কার্টুন সিগারেট কিনে আনছিলাম। তখন তিনি কিছু সালমান শাহ দুইটা সিগারেট ব্র্যান্ডের সিগারেট খেতেন, একটা হচ্ছে ব্যানসন আর একটা হচ্ছে মালব্রো গোল্ড, বা অন্যান্য কোনো ব্র্যান্ডের যদি একসাথে 5-6 কার্টুন বা 4 কার্টুন যদি কিনতে, তাহলে হয়তো বা খাইতো। কোনো সময় আমি দেখছি অন্যান্য ডিফারেন্ট ব্র্যান্ডের খাইতে, কিন্তু কোনো সময় ডানহিল বা অন্য কোনো ব্র্যান্ড, আইদার মালব্রো আর নাইলে ব্যানসন, এই দুইটা ব্র্যান্ডের খাইতো। তো সালমান শাহ এই যে রুমটা, যে রুমে তার ডেড বডি পাওয়া গেছে, সেই ডেড বডির কাছে আমরা একটা অ্যাশট্রে পাই এবং একটা সিগারেটের প্যাকেট পাই, কিন্তু অ্যাশট্রেটা একদমই ক্লিন। একটা মানুষ মারা যাচ্ছে, তার জীবন চলে যাচ্ছে, কিন্তু অ্যাশট্রেটা একদমই ক্লিন, একটা সিগারেটও খায় নাই, লাইটারও ছিল না, সিগারেটও খায় নাই। ওই জিনিসটা ওইরকমই, মানে রুমের মধ্যে ওইরকম একটা ক্লিন একটা অ্যাশট্রে। এবং এই যে রুমটার মধ্যে যে মারা গেছে না, এই রুমে কিন্তু কোনো টেবিল নাই। আপনাদের সালমান শাহ যদি তাকে যদি বলতে চাই যে সুইসাইড নোট, ওটা কিন্তু মাটিদের মধ্যে, স্বামীরার স্বপ্নের মধ্যে, সেই মাটিদের মধ্যেও কিন্তু বসে লিখতে হবে, কারণ ওই রুমের মধ্যে কোনো টেবিলের ব্যবস্থা নাই। এবং সালমান শাহ সব মাটিতে বসে আমি কোনো কিছু লেখাপড়া করতে আমি কখনোই দেখি নাই, ঠিক আছে। তো এই হচ্ছে আরেকটা জিনিস, যেটা আপনাদেরকে দেখালাম। যেই রুমে সালমান শাহর বডি পাওয়া, তারা বলতে চাচ্ছে যে যার যেই রুমে তিনি আত্মহত্যা করেছেন, সেই রুমে তার কাপড়ের নিচে একটা ছোট্ট একটা তার ব্যাগ ছিল, এবং এখানের উপরে একটা আন্ডারওয়্যার, সালমান শাহ আন্ডারওয়্যার এখানে পরা ছিল। হয়তোবা এই আন্ডারওয়্যারটা সেদিন রাত্রে পরা ছিল, পরে আমরা যখন যাই তখন এটাকে আমরা এই অবস্থায় আমরা পাই। কিন্তু সালমান শাহ বডি যখন আমরা তার বাসা থেকে বের করে যখন আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই, তার পরনে একটা ব্র্যান্ড নিউ আন্ডারওয়্যার ছিল, যেটার মধ্যে স্টিকার পর্যন্ত লাগানো ছিল, ঠিক আছে। এই বাড়িতে আরো জিনিসের আলামতের মধ্যে পাওয়া যায় একটা ডানহিলের ফিল্টার, একটা বড় একটা ডানহিল সিগারেটের একটা গোল্ডেন রিং দেওয়া আছে এই সিগারেটটার মধ্যে। যদি আমরা একটু কেয়ারফুলি দেখেন, এই ছবিগুলো আমার নিজের তোলা, এবং আমার খুব পরিষ্কারভাবে খেয়াল আছে যে আমি কি ছবি তুলতেছিলাম। এবং এই ডানহিলের সিগারেটটা কে খাইছে আমার প্রশ্ন সামিরার কাছে, যে সেই বাড়িতে সামিরা তো সিগারেট খাইতো না, তো সামিরা যদি সিগারেট খাইতো না, তাহলে ডানহিল কে খাইছে? কারণ ওই সপ্তাহে তো সালমান শাহ চিটাং থেকে আসলো, সে মালব্রো গোল্ড সিগারেট কিনে নিয়ে আসলো, তো এই ডানহিলটা কে খাইছে, এটা আমার প্রশ্ন। এবং সালমান শাহর যে বাসা, সেই রুমটার মধ্যে তার লাগেজের মধ্যে অসংখ্য কাপড় আমরা পাই, যে কাপড়গুলা জানি না কেন ভিজা ছিল, একটু ভিজা ভিজা টাইপের ছিল, হয়তো বা জানলা খোলা ছিল, বৃষ্টি হয়েছে কিনা আমার ঠিক খেয়াল না বিষয়ের মধ্যে, বাট এই কাপড়গুলো ভিজা ছিল। এবং এইটার প্রশ্ন সামিরাই দিতে পারবে যে এই কাপড়গুলো কেন ভিজা ছিল। এবং অন্যান্য কাপড়ও আমরা ঘরের মধ্যে পাইছি, যেগুলো বাথরুমের মধ্যে আপনারা জানেন কিছু সাদা টাওয়াল ছিল, যেগুলো ভিজা অবস্থায় পাওয়া গেছে। এবং কেন ভিজা অবস্থায় পাওয়া গেছে, এই জিনিসগুলোর উত্তর সামিরাই সবচেয়ে ভালো দিতে পারবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ছবি আছে, যেখানে আমার মা এবং পুলিশ অফিসার সহ আরও মানুষজন এখানে দাঁড়িয়ে আছেন, যে এই কাপড়গুলো তারা যখন বের করতেছে, সবগুলো কাপড়ের মধ্যে ফ্যানকি পড়ে গেছে, এবং এই কাপড়গুলো ভিজা অবস্থায় আপনাদের প্রিয় নায়ক সালমান শাহর যে ঘর, সেই ঘর থেকে এভাবে উদ্ধার হয়। এখন যে ছবিটার দিকে আমি আসতেছি, এই ছবিটা হচ্ছে যে যেই রুমে আপনাদের প্রিয় নায়ক সালমান শাহর মরদেহ তারা বলতে চাচ্ছে যে ঝুলন্ত অবস্থায় সামিরা এবং তাদের সহকর্মী 2 কাজের মহিলা দেখেছেন, এবং আবুল, এই 4 জন মানুষই এই সালমান শাহর মৃত অবস্থায়, ঝুলন্ত অবস্থায় দেখেছেন। তো এই রুমের যে এই যে আপনারা লাইন দেখছেন, এই লাইনটা হচ্ছে জানলার যে ইয়ে থাকে, এই রুম থেকে আপনার এই ফ্ল্যাটটা দেখা যায়, তার রুম থেকে যে ফ্ল্যাটটা দেখা যায়। এবং এই ঘটনার পরে আমরা অনেক ইয়ে আসছিল যে এই রুম থেকে সেদিন রাত্রে, যেদিন রাত্রে 6 সেপ্টেম্বর, আজকে এই অনুষ্ঠানটা 12টার সময় করার কারণ হচ্ছে যে 12টা পর্যন্ত আমার বাবা আমার ভাইয়ের সাথে ছিলেন, 12টার পরে ভাইয়া বাসায় যায়, এরপরে কোন সময় তাকে মারা হয় তা আমরা জানি না। তো এই জন্যই আপনাদেরকে আজকে এই 12টার সময় আমি এই জিনিসটা করছি আপনাদের সামনে, যাতে আপনারা জানতে পারেন আজকের থেকে 21 বছর আগে কি ঘটেছিল এই ইস্কাটন প্লাজার 11B ফ্ল্যাটে। এবং এই রুম থেকে, এই যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাট থেকে মানুষজন অনেক চিল্লাচিল্লি এবং হস্তাহস্তি আওয়াজ শুনতে পেয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা পুলিশকে এই ব্যাপারে অবগত করেছি। কিন্তু পুলিশের দ্বারা কোনো স্টেটমেন্ট তারা নিয়েছেন কিনা আমরা এটা সম্বন্ধে কিছু আমার জানা নাই, তো আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনারা যদি দেখেন যে ওই যে আপনাদেরকে শেলফটা যেটা দেখাইছিলাম, ওই শেলফের মধ্যে এই ছিল সালমান শাহর দড়ি, যেই দড়ি তারা গলার থেকে
খুলে তারা এখানে যখন ফেলে দেয়, যেটা খুবই জরুরি একটা জিনিস ছিল, যেটা তারা এখান থেকে ফেলে দেয় এবং ফেলে দেয় এখানে এই অবস্থা ছিল। এই দড়িটার মধ্যে কিন্তু কোনো নট নাই। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে দড়িটার মধ্যে বান্ধা কিন্তু, ঠিক আছে। তারা এটাকে লুজ করছে, কারণ তারা সামিরার বাবা হীরা সাহেব তো বলছেন যে তারা দড়িটা তারা তো কাটেন নাই, তারা খালি লুজ করে নামাইছেন। তারপর সামিরা বলছেন না দড়ি কাটা হয়েছে। তারা আসলে নিজেরাই একটু কনফিউজ আসলে কি করছেন। তো এই দড়িটার মধ্যে কোনো নট ছিল না। আমার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা জানেন যে এখানে এটা সামিরারই কথা, এটা আমার বা আমার পরিবারের কথা না, এটা সামিরার কথা, যে সুইসাইড নোটটা কার কাছে পাওয়া গেল? সুইসাইড নোটটা পাওয়া গেল সালমান শাহর অ্যাসিস্ট্যান্ট ছিল, হ্যাঁ একটু আগে তো নামটা বললাম, মনোয়ারা, ডলি, আর ছিল আবুল। আবুল, ইয়েস, আবুল সুইসাইড নোটটা পাইলো কোথায় পাইলো? কাপড় বদলানোর সময় পাইছে। সামিরাকে আমার প্রশ্ন, সামিরা তুমি ইমন ভাইয়াকে দড়ির থেকে কেটে নামায় তুমি কাপড় কেন বদলাইছো? কি দরকার ছিল সালমান শাহর কাপড় বদলানোর যে আবুল যে তার চিঠিটা পাইলো পকেটের মধ্যে, আবুলকে কে রাইট দিছে? তোমাকে কে রাইট দিছে? তোমাকে তো দেখতে শিক্ষিত একটা মেয়ে লাগে। তোমার কাছে কি এতটুকু শিক্ষা ছিল না যে একটা মানুষকে ঝুলন্ত অবস্থায় দেখে তুমি তাকে নামানোর বদলা তুমি চিল্লাচিল্লি করে, কারণ এই ছেলেটাকে তুমি এতই ভালোবাসতা যে মারামারি কাটাকাটি করে ভেগে তুমি এই ছেলেটার সাথে বিয়ে করছো। এবং এই ছেলের সাথে আমি তো কতবার তোমাকে দেখছি দেখো, তুমি এই ভাইয়ের সাথে ঝগড়া করো, এই গিয়ে ভালো হয়ে যাও, এই ঝগড়া করো, এই গিয়ে তুমি ভালো হয়ে যাও। এত মায়া তোমার জন্য, তোমার কি বুকের মধ্যে কান্দে নাই যে এই মানুষটাকে তুমি নামাচ্ছ? তার কাপড় বদলাইলা কেন? কাপড়টা আবুল বদলাইলো এবং তার বুকে, তার পকেটের মধ্যে এই সুইসাইড নোটটা পাইছে। এবং সুইসাইড নোটটা যদি আপনারা খেয়াল করে দেখেন না, সুইসাইড নোটটা কিন্তু ভাঁজ করা হয়নি কখনোই। এবং আমি প্রচুর সুইসাইড নোট, আমরা যদি অনলাইনে ইনভেস্টিগেশনের যখন আমরা যাদেরকে দায়িত্ব দেই যে আপনারা আমাদেরকে প্লিজ একটু যদি ইনভেস্টিগেশন করে, আমরা সব কিছু বলার পরে তারা আমাদেরকে যে ইয়েটা দিচ্ছে, ওইখানে আমরা প্রচুর সুইসাইড নোটের মধ্যে আমরা দেখছি কোনো সুইসাইড নোট কিন্তু সালমান শাহ সুইসাইড নোটের সাথে মিলে না। মনোরার ছবিতে দেখাইলাম আপনাদেরকে, ঘরের খানার মধ্যে ফ্যানকি ছিল, এটা দেখাইলাম। এখন আসেন যে সালমান শাহর একটা স্টেটমেন্ট। সালমান শাহ যখন মারা যায় তার কিছুদিন আগেই সে বাসায় যখন আসলো, ওই যে চিরাঙে সামিরাকে নেওয়ার ঠিক আগ মুহূর্তে, দেখেন আমরা একটা কাজ করা এক একটা সময় যেটার অনেক। সামিরার কিছুদিন আগে একটা স্টেটমেন্ট আমি দেখলাম, স্টেটমেন্টের মধ্যে সামিরা বলছে যে তিনি কতটুকু ভালোবাসেন সালমান শাহকে, যে সালমান শাহ যদি জানতো তার ভক্ত কতখানি ছিল তাইলে হয়তো বা সালমান শাহ আত্মহত্যা করতেন না। তিনি কেঁদে কেঁদে অনেক কিছুই সেদিন বলেছিলেন। তো আপনাদের অবগতির জন্য, ভাইয়া মারা যাওয়ার আগে যখন আমি চিটাঙে যাই, এই পোস্টারটা আমাকে গিফট করছিল, ঠিক আছে, এটা আমার দেশ থেকে আনা। এই পোস্টারটা এবং এই পোস্টারটা, এই দুইটা পোস্টার ভাইয়া মারা যাওয়ার আগে আমাকে সেদিন যাওয়ার আগে এনে দিয়ে গেছে, ঠিক আছে। এই ছবিটা এবং এই ছবিটা, এই দুইটা ছবি, এই দুইটা পোস্টার তারা, এই আপনাদেরকে একটু ক্লোজ দেখাবার জন্য এই ছবিটা এবং এই পোস্টারটা ভাই আমাকে দিচ্ছেন। এবং আপনারা দেখতেছেন এখানে একটা লেখা আছে, এখানে একটা কার্ড লাগানো আছে, সেম জিনিস এই ছবিটাতেও আপনার এইখানে একটা কার্ড লাগানো আছে এবং এখানে একটা লেখা আছে। তো আসুন তো দেখি আমরা কার্ডটার মধ্যে এবং এই লেখাটার মধ্যে কি লেখা আছে। সামিরা তুমি লেখাটা দেখো তো, তুমি চিনবা, তোমার চিনার কথা, ইমন ভাইয়ের হাতের লেখা। এখানে লেখা আছে, হাই ব্রাদার, ঠিক আছে, this is Salman Shah, the shadow of Iman, but unfortunately the shadow became much bigger than Iman himself. ঠিক আছে সামিরা? তো সালমান শাহ খুব ভালো করেই জানতো যে তার জনপ্রিয়তা কতটুকু এবং তাকে কতটুকু ভালোবাসে, ঠিক আছে। তোমার এগুলো ভংসং কথা আমাদেরকে যদি না শোনাও তাইলেই আমার মনে হয় ভালো হবে, কারণ এই চিঠিটার মধ্যে এটা সালমান শাহর হাতের নিজের লেখা, যেটা আমাকে দিয়েছিলেন তিনি, যে এখানে ক্লিয়ারলি লেখা, এটা আমরা বুঝতে পাই যে সে ইমন এবং সালমান শাহ দুইটার মধ্যে যে পার্থক্যটা ছিল সেটা ক্লিয়ারভাবে এই চিঠির মধ্যে বোঝা যাচ্ছে। এই চিঠিটার মধ্যে আরও লেখা আছে, যেটা এইখানে আপনারা যদি দেখেন, এইখানে লেখা আছে, The world greatest brother, I miss you a lot, God bless you, love, সালমান শাহ। এই চিঠিটা আমার ভাই আমাকে কতটুকু ভালোবাসতো যে আমি কিন্তু এই পোস্টারটা কখনোই চাই নাই। আমাদের না যে ঘরের জিনিস ঘরেরটা ইয়ে করে না, ভাই এত বড় একটা মাল্টিমিডিয়া, একটা বড় একটা স্টার, কিন্তু আশ্চর্যজনক যে আমার সাথে ভাইয়ের একটা ছবিও নাই, কোনো সময় তুলি নাই, বুঝি নাই তো যে ভাইয়া থাকবে না, রাইট। কিন্তু এই দুটো পোস্টারই আমার কাছে এখন আছে। তো এখানে লেখা যাওয়া ভাই আমাকে কতটুকু ভালোবাসতো, এই পোস্টারটা লেখা হয়েছিল 20/6/1996, 26/1996। এই ছবিটার উপরের দিকে লেখা এই কমেন্টটা ছিল, The time and tides wait for none,
সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, মাইট নট কাম ব্যাক ইন দ্য ফিউচার। আসলে আমি যে জিনিস হারাইছি সেটা তো আর পাবো না। তো আসলে উচিত ছিল অনেক কিছুই করা, যদি বুঝতে পারতাম যে সে থাকবে না তাহলে অনেক কিছুই চেষ্টা করতাম, অনেক কিছুই করতাম। বা সেই রাতে যেদিন ইমন ভাই মারা যায়, আপনারা সবাই জানেন যে ইমন ভাই মারা যাওয়ার কয়েকদিন আগে আমরা চিটাঙে যাই। চিটাং থেকে যখন আমরা ফেরত আসি আমরা সোমবার, বৃহস্পতিবার আমরা যাই, বৃহস্পতি শুক্র শনি আমরা থাকি 3 দিন। যেখানে একদিন থাকার কথা ছিল সে জায়গায় আমরা 3 দিন থাকি, এবং চতুর্থ দিনও থাকি ভাইয়ের রিকোয়েস্টে। আমি ছিলাম না যেতে, আমি সামিরার বাসায় ছিলাম, আমি ঢাকা ক্লাবে ছিলাম, চিটাং ক্লাবে ছিলাম, সরি। তো তার সাথে আমার যে সময়টা শেষ মুহূর্ত পর্যন্ত, শেষের দিনে একমাত্র একসাথে ঘুমাইছি। যেদিন ইমন ভাইয়া মারা যায় 6 সেপ্টেম্বর, 5 তারিখ আমাকে বিকালে ফোন যখন করলো ভাইয়া আমাকে, আমি তখন হাদি স্যারের বাসায় আমি পড়াতে ছিলাম। তো আমাকে ফোন করে জিজ্ঞেস করলো তুই কি আসবি রাত্রে। তখন আমার পস্তায় আমি তখন উঠে বলছিলাম যে ভাই আমি আজকে আসবো না, আব্বা আমার চলে যাচ্ছে কালকে চিটংয়ে, তো এখন যদি আমি আসি তাহলে তাদের সাথে দেখা বা থাকা হবে না। তো এই জন্য আমি আর সেদিন রাত্রে আর ফেরত যাইনি বাসায়, আমি তার বাসায় না থেকে আমাদের বাসায় আমি ছিলাম। তো এতক্ষণ তো আপনাদের সাথে যে কথাগুলো বললাম আপনারা শুনলেন। এখন আমি যে ভাইরাল ভিডিওগুলা, যেটা স্টেটমেন্টগুলা আপনারা শুনতে পাচ্ছেন বা দেখেছেন, সেগুলো নিয়ে কিছু বিশ্লেষণা করব। একটা ভিডিওতে আমি শুনলাম যে সামিরা বলছে যে ডিবি যখন আলামতগুলো নিয়ে গেল তখন তো তারা কিছুই বললো না, পরে গিয়ে এটা নিয়ে কি হালচাল। তো এই জায়গায় আমি একটা জিনিস আপনাদেরকে বলা আমার জন্য দরকার, যে যেদিন এই 6 সেপ্টেম্বরের পরে 4 সেপ্টেম্বর যখন আমরা বাসায় গেলাম, এই যে আলামতগুলো আপনাদেরকে আমি যে তখন দেখানো হয়েছিল, এই আলামতগুলো আমরা যখন ডিবির কাছে যখন আমরা হস্তান্তর করলাম এবং তারা যখন এটা নিয়ে যখন তারা নিচে আসার পরে ডিবিডিসি বদরুল করিম সাহেব তিনি তার গাড়িতে উঠে গেলেন, এবং এসিডিবি হুমায়ুন সাহেব যে সামিরার যে ছোটো বোন, মেজো বোন যেটা ফারিয়া এসে তার কানে কানে কি বলল, এবং হুমায়ুন কবির সাহেব তাদের গাড়িতে উঠে গেলেন, পাজেরোতে উঠে গেলেন। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে একজন তদন্তকারী কর্মকর্তা কেন তাদের গাড়িতে তিনি উঠলেন, তাকে প্রশ্ন করা আমি প্রশ্ন করতে চাই যে আপনার সাথে আপনি কেন তার গাড়িতে উঠলেন? আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনি একটা ইনভেস্টিগেশনের কাজে আপনি এখানে আসছেন, বাদীপক্ষ আপনারা আমাদেরকে অতটুকু কন্ট্রিবিউশন আপনাদের সাপোর্ট আপনাদের কাছ থেকে আমরা কখনোই পাইনি। আপনি কেন সামিরার গাড়িতে আপনি সেদিন উঠে এই ইস্কাটন প্লাজা এই বাসার থেকে আপনি বের হয়ে তাদের সাথে কোথায় গেলেন, কি করলেন, তা জানার আগ্রহ আমার আছে, এবং আমি জানতে চাই যে এইটা তো দেখতে তো জিনিসটা তো সুন্দর দেখায় না। সালমান শাহর হত্যা মামলার প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা স্টেপে একটা না একটা ফল্ট আছে। গত কয়েকদিন আগে আমার একটা ভাইরাল আপনারা দেখছেন ইউটিউবে, প্রবাস বাংলা টিভিতে এটা যখন যায়, তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে 2টা পোস্টমর্টমের রিপোর্টের মধ্যে বেশ অনেক গ্যাপ এবং অনেক কিছু আছে। আজকে এই লাইভটা আরও আগে করার কথা ছিল, আমি বাংলাদেশে আমার মা যাওয়ার পরে আমরা চেষ্টা করেছি এই সেকেন্ড পোস্টমর্টমের রিপোর্টটাকে আনার জন্য, যাতে আজকের এই যে আমি যে লাইভ স্ট্রিমিংটা করতেছি এখানে যাতে আপনাদের সামনে 2টা পোস্টমর্টমের রিপোর্টকে আমরা দেখাইতে পারি, এবং আপনাদেরকে দেখানো যায় যে ভুলটা 2টা পোস্টমর্টমের রিপোর্টের কোন জায়গায় কী জিনিসটা বেশ কম আছে। কিন্তু দুঃখের সঙ্গে আপনাদেরকে বলতে হচ্ছে যে দ্বিতীয় পোস্টমর্টমের যে এই রিপোর্টটা আমরা এখন বাংলাদেশের যে সিলেটের যে কোর্ট, যে মর্গ বা পুলিশ স্টেশন, কোথায় পাওয়া যাচ্ছে না ভাই, কোথায় এই জিনিসটা সেকেন্ড পোস্টমর্টমের রিপোর্টটা উধাও হয়ে গেছে। এবং এই প্রথম পোস্টমর্টমের রিপোর্ট যেটা আমার সামনে এখনও আছে, এখানেও আপনারা যদি দেখেন দ্বিতীয় পেজ, যেটা পেজ 2তে আপনারা যদি একটু কেয়ারফুলি আপনারা এই প্রত্যেকটা ছবিরই একটা আপনারা ইয়ে পাবেন, এবং এইখানেও কিন্তু বলা হচ্ছে এই যে সেকশনগুলোতে আপনারা দেখতেছেন, এই সেকশনগুলো যদি আপনারা একটু ক্লিয়ারভাবে যদি আপনারা পড়েন, এখানে লেখা আছে তার কোনো নেক ইঞ্জুরি বা ইয়ে ছিল না, তার হেড ইঞ্জুরি ছিল, তার ব্রেনের মস্তিষ্কের মধ্যে তারা স্ট্রোকের একটা আলামতের মতো জিনিসপত্র পাইছে। তো এইগুলো জিনিস তার স্ট্রোকের পাইছে তারা আলামতের মধ্যে। এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা যদি এটা আপনারা যদি আরও পর্যালোচনা করেন তাহলে আপনারা এটাকে আরও ভালোভাবে আপনারা দেখতে পাবেন। এই পোস্টমর্টমের রিপোর্ট সম্বন্ধে আমি বিজ্ঞ ক্রিমিনাল লয়ারদের সাথে কথা বলেছি এবং তাদের মতামত আমি জেনেছি, এবং এটার মধ্যে কী লেখা আছে সব কিছু ব্যাপারে আমরা রিসার্চ করেছি, এবং রিসার্চ করে আমরা যে আলামতগুলো পাচ্ছি এবং যে আলামত পেয়েছি তার মতে যে বিশেষজ্ঞ যে ক্রিমিনাল লয়ার ছিলেন তার অনুযায়ী এই ইয়ের মধ্যে বলা হচ্ছে, যেমন দ্বিতীয় পোস্টমর্টমের রিপোর্টের এই চিঠিটা আপনারা এখানে এটাও পাবেন
আপনারা যে দ্বিতীয় পোস্টমর্টমে যে মানুষটা, যে আপনার সেকেন্ড পোস্টমর্টম যিনি করেছেন, এই যে তার সাক্ষাৎকারে তিনি ক্লিয়ারলি লিখেছেন যে সালমান শাহর শরীরের মধ্যে যেই আলামত থাকা উচিত ছিল একটা আত্মহত্যার কেসে, সেই আলামতগুলো কখনই তিনি দেখেননি। এবং নর্মালি একটা আত্মহত্যার একটা পোস্টমর্টম যখন কেউ করে, তখন একটা পোস্টমর্টমের জন্য 3 থেকে 400 টাকা তারা পায়, কিন্তু সালমান শাহর ব্যাপারে তারা 4,500 টাকার মতন পয়সা তারা পেয়েছিলেন। এবং কেন সালমান শাহর ব্যাপারে এত বেশি পয়সা দেওয়া হয়েছে, এটারও আমার প্রশাসনের কাছে জিজ্ঞাসাবাদ। এখন আগে যে কথাটা আপনাদেরকে আমি সব কিছু যেটা বলেছিলাম, এবং রিসেন্টলি যে ভাইরালের কারণে একটা আমাদের এই ইনভেস্টিগেশন প্রসেসটা আবার শুরু হয়েছে এবং পিবিআই এখন এটাকে ইনভেস্টিগেশন করছেন। আপনারা সবাই একটা জিনিস কিন্তু ভালো করে খেয়াল করবেন, এবং আমি যখন এই রুবি সুলতানার এই ভিডিওগুলো যখন বারবার আমি যখন দেখছিলাম, আমার কাছে কিন্তু প্রথম ভিডিওটা যদি আপনি শুনেন, প্রথম ভিডিওটা কিন্তু আপনাকে তাই সে ক্লিয়ারলি বলছে যে সালমান শাহকে আত্মহত্যা করে নাই, সে হত্যা হয়েছে। এবং সামিরা এবং তার ভাই এবং তার হাজব্যান্ড দিয়ে সামথিং চ্যাং, তিনি কিন্তু সামিরার মামা, আপন মামা। তো তারা এখানে জড়িত আছে এবং চাইনিজ মানুষরা এটার সাথে করছেন। তো এই জিনিসগুলো এখানে ক্লিয়ার আছে। এবং রুবি সুলতানের একটা কথা আপনারা যদি একটু খেয়াল করে যদি শুনেন, তিনি কিন্তু বারবার একটা কথা বলছেন যে রুবি সুলতানা বলছেন যে যখন আমিও 19 বছর বয়সে আমিও বিধবা হয়েছি, সামিরাও 22-23 বছর বয়সে বিধবা হয়েছে, তখন সেই মুহূর্তে তার হাজব্যান্ড মারা গেছে। আমার অনেক প্রশ্ন এখানে আছে। তার হাজব্যান্ড মারা গেছে, সে একটা পোটলা আপনার রুবি সুলতানার ছেলেকে দিয়েছে এবং এটাকে ফালাবার জন্য। এখন এই পোটলার মধ্যে কী ছিল? সামিরা যে পরিবারের মেয়ে বা সামিরা যে ধরনের মানুষ, সামিরাকে আমাদের বাসায় আমরা দেখেছি এবং আমরা চলেছি। সামিরা কিন্তু ওরকম মানুষ না যে তার ওই সময় গোল্ড টোল্ড এইগুলা ফালাবার মতন আমি মনে করি না সে চিন্তাভাবনা করছে, কারণ গোল্ড টোল্ড সে আগেই সরে ফেলছে। সে চিটাং থেকে আসার সময়ই যখন চিটাঙে প্রথমে যখন 2.5 মাস আগে যখন সে চিটাঙে গেল, হ্যাঁ, এবং এই কথা আসবো পরে, চিটাঙে যখন গেল কী কারণে সে চিটাঙে গেছিল সেই কথা নিয়ে আপনাদের একটু পরে বলবো। কিন্তু যখন সে কোনো গোল্ড টোল্ড ছিল না, সেই পোটলার মধ্যে আমার রিসার্চে যখন দেখা যায় যে বাড়ির আলামতের ভিতরে যে এই মার্ডার কেসের আলামতে 2টা জিনিস কিন্তু আমরা কখনোই ভাইয়া পাইনি। 2টা জিনিস কী ছিল? 1 নম্বর জিনিস ছিল যে এই সিলিং ফ্যানটা, ছোট টেবিল ফ্যানটা, সেই ছোট টেবিল ফ্যানটা যেটা পাওয়া যায় নাই, এবং দ্বিতীয়ত কলমটা পাওয়া যায় নাই। আমার বিশ্বাস যে সামিরা ওই ছেলের দ্বারা এই 2টা জিনিস ওই পোটলার মধ্যে ঢুকাইছে, যেটা মার্ডার কেসের সবচেয়ে বড় আলামত, এবং যেই জিনিস দ্বারা সালমান শাহকে মারা হয়েছে সেই জিনিসটাই ওইখানে এই পোটলার মধ্যে ছিল। এবং ওই পোটলার মাধ্যমে সামিরা এটাকে তার বাড়ির থেকে সরাবার জন্য এই পোটলার মধ্যে ওই ফ্যানের ভাঙা টুকরাগুলো এবং হয়তোবা কলমটাও ছিল, এবং 2টা জিনিসকে তারা করছে, তারা পোটলার মধ্যে বেঁধে তাকে দেওয়া হয়েছে এবং দিয়ে তাকে এটাকে ফেলে দেওয়া হয়েছে। সো যে এই পোটলার ভিতরে সামিরা সালমান শাহকে হত্যা করার জন্য যেই কেবলটা ব্যবহার করা হয়েছে, সেই কেবলটা ছিল, কলমটা ছিল, যেই 2টা জিনিস এই হত্যা মামলার সবচেয়ে বড় একটা ভাইটাল এভিডেন্স। যে দড়িটা যদি আমরা কেবলের ফ্যানটা যদি আমরা সেই সময় পাইতাম, এটার সাথে মেজারমেন্ট নিলে আপনারা এই যে ছবি, আমরা একটা যে ছবি আপনাদেরকে কিছুক্ষণ আগে যখন দেখাইছিলাম, যে প্রি রেকর্ডে আমরা যেটা ইনভেস্টিগেশনের কারণে যে আমাদের যে ইনভেস্টিগেশন টিম যে জিনিসটা বানাইছে, এই সেম ফ্যানের তার দিয়ে এই মার্কিংগুলোকে বানানো হয়েছিল, এবং ঠিক এইরকমই দাগ আপনাদের প্রিয় নায়ক সালমান শাহর গলায় ছিল। এবং এই ছবিগুলো আপনারা আমাদের আমার ফেসবুক পেজ, শাহরান চৌধুরী ফেসবুক পেজে আপনারা পাবেন। তো আমার মতে, আমার যে রিসার্চ এবং আমার যে টিম অফ প্যানেল যারা এই রিসার্চটা করেছেন, তাদের অনুযায়ী যে এই পোটলার ভিতরে হয়তোবা যে হত্যার যে আলামত, যে জিনিসগুলা ব্যবহার করা হয়েছে, সেই পোটলার মধ্যে দিয়ে এটাকে ফেলে এটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছে তারা, এবং তারা এটাকে ডিস্ট্রয় এইটার মাধ্যমেই করেছে। তো রুবি সুলতানার এই স্টেটমেন্টটার কিন্তু কখনোই কোনো চেঞ্জ আপনারা দেখবেন না। আমি যখন ভিডিও ক্লিপগুলো বারবার শুনতেছিলাম, সে কিন্তু একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছিল যে তার ফ্যামিলি, তার হাজব্যান্ড তাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করতেছিল। সবসময়ই তার ফ্যামিলি, তার হাজব্যান্ড তার প্রেশার ক্রিয়েট করতেছিল। একটা স্টেটমেন্টে যেখানে আপনারা যদি একটু ভালো করে শুনেন, যেখানে বলতেছিল যে আমি যা বলছি আগের দিন সব কিছুই মিথ্যা, এটা কোনো ভ্যালু নাই, কোনো মানে নাই। সেখানে একটা জায়গায় আমি একটা ক্লিপের মধ্যে লেখা আমি রেকর্ড করে রাখছিলাম এখানে, তো এখানে ওই ক্লিপটার মধ্যে একটা জায়গায় কিন্তু সে বলতেছে যে আজকে আমি আমার এই ডিসিশন
আগে জানতাম কিছু কিছু করতে পারি নাই, কিন্তু আজকে এই আমার ডিসিশনটা চেঞ্জ করার জন্য আমার হাজব্যান্ডের মাধ্যমে, তার কারণেই আমি বাধ্য হয়েছি যে এই ডিসিশনটা চেঞ্জ করতে। আমরা কিন্তু আসলে জানি না রুবি সুলতানার সামনে কি তার হাজব্যান্ড তখন কি বসা ছিল না ছিল না। আপনি প্রথম ভিডিও ক্লিপটা আপনারা যদি একটু ভালো করে দেখেন এবং শেষের ভিডিও ক্লিপটা যদি দেখেন, রুবি সুলতানা কিন্তু আমার কাছে মনে হয় না যে মানসিক কোনো রোগী বা কোনো কিছু। সে জানে ঘটনা কি ঘটছে। হ্যাঁ, সালমান শাহকে মারা এই 6 সেপ্টেম্বরের ডেট আসার আগে আপনারা জানেন তিনবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। একবার তার গাড়িতে গুলি করা হয়েছে, একবার তাকে বুকের মধ্যে স্টেপ করা হয়েছে চিটাগংয়ে সামিরার বাসার সামনে প্যাসেজটাতে বা ঢুকার যে প্যাসেজ সেখানে, এবং তৃতীয়বার তাকে একটা যে স্টান্ট তারা যে করে ফিল্মে, সেই স্টান্টে যে সেফটি মেজারমেন্ট রাখার কথা ছিল তারা না রাখার কারণে তারা চেষ্টা করেছে। এবং চতুর্থবার তাকে, এর আগেই একবার, চতুর্থবার তাকে আপনারা জানেন যে 3টা জিন চালান করা হয়েছিল সালমান শাহর বাড়িতে। আপনারা জিজ্ঞেস করবেন সামিরাকে, সামিরাও এটাতে জানে যে তিনটা জিন এই বাড়িতে চালান করা হয়েছিল সালমান শাহকে মারার জন্য। এবং আমিও আমার ভাইয়ের সাথে ওই সময় ওই বাড়িতে ছিলাম। আমরা যখন ভাইয়া এক রুম থেকে আরেক রুমে রাত্রেবেলা পিলো আনার জন্য বা কোনো কারণে যদি আমরা যেতে হতো, তখন আমরা সিগারেট জ্বালায় হাতের মধ্যে নিয়ে আমরা এক রুম থেকে আরেক রুমে যেতাম। পুরো বাড়ির যতগুলো ওয়াল ছিল সাদা ছিল, এবং সাদা ওয়ালের মধ্যে 3টা আঙ্গুলের ছোট ছোট, এরকম 3টা আঙ্গুলের ছোট ছোট দাগ, কালো কালো ময়লা দাগ পুরো বাড়ির ওয়ালের মধ্যে ছিল। এবং 4 থেকে 5 জন মৌলানা সাহেবকে আনানো হয়েছিল এই জিনগুলাকে বের করার জন্য। এবং একজন শেষের যে মৌলানা সাহেব, যে বড় মৌলানা সাহেব ছিলেন, তিনি যখন এটাকে বের করলেন, আমরা যখন যে স্বীকারোক্তি নিলাম এই জিনগুলোর কাছ থেকে, আমি নিজেও প্রেজেন্ট ছিলাম ওই দিন যখন এই একটা ঘটনা ঘটে। এবং 3টা জিন তখন এটা কনফার্ম করে যে 2টা জিন সামিরার মা যে লুসি তিনি পাঠিয়েছেন, এবং একটা জিন এই যে রুবি সুলতানা নামে যে মহিলা তার কাছ থেকে এসেছিল। তো রুবি সুলতানা এই কেসের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছেন, আগেও ছিলেন, এখন এই হত্যা মামলার কেসে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন, যার কারণে আসামি লিস্টে তার নাম ছিল। এবং আমাদের কোনোই ইন্টেনশন নাই রুবি সুলতানার নাম ওই এখান থেকে বের করার, আমাদের কোনো ইন্টেনশন নাই। তো এটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আর আমার দৃঢ় বিশ্বাস যে রুবি সুলতানার এই কথাটা সত্যি, যে বারবার সে বলতেছে না তার বাচ্চার কথা বলে তার বাচ্চাকে প্রবলেমে ফালাবা বা তার নিজেকে একটা প্রবলেমে ফালানোর কোনো কারণ আমি দেখি না। তো সেই পোটলার মধ্যে আমার বিশ্বাস যে ফ্যানের ব্রোকেন পিসেস উইথ দি কেবল অ্যান্ড দি ফ্যান, যে কলমটা এবং ভাঙা অংশ ফ্যানের সেইখানে ছিল। এখন আপনারা চিন্তা করে দেখবেন যে আমি যে জিনিসগুলো আপনাদেরকে বললাম এটা কতটুকু সেন্স আপনাদের কাছে বানায়, আপনারা এটা চিন্তা করে দেখবেন। আরেকটা জিনিস না বললেই হয় না, মোশতাক একটা কথা আমি সেদিন দেখলাম যে ছোটবেলার থেকেই বলে সালমান শাহ আত্মহত্যার টেন্ডেন্সি ছিল। ওকে, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আপনারা অনেকেই, আমি এই সিন্স দি লাস্ট ভাইরাল যখন আমি দেখি, আমি যখন একটা স্টেটমেন্ট আপনাদের ফেসবুকে দেই যে আপনাদের সাথে আমি কথা বলতে চাই, অনেকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে সালমান শাহ কি 4বার আত্মহত্যা করার চেষ্টা করেছিল কি না। আপনাদের সবার অনুভূতির জন্য আমি বলতে চাচ্ছি সালমান শাহ কখনোই 4টা আত্মহত্যা করার চেষ্টা করে নাই। একবার তাকে সামিরা যখন বিয়ের আগেই একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করবো, যে সালমান শাহ যখন বিয়ে করে সামিরাকে, তখন সালমান শাহের বয়স ছিল 19 বছর। আমরা ফ্যামিলির থেকে যখন এটা জানতে পারলাম যে তার সাথে তার একটা অ্যাফেয়ার আছে কারোর সাথে, সামিরা নামে এই মেয়েটার সাথে, তাকে যখন আমরা জানতে পারলাম তখন আমার বাবাও কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নেয়নি। কারণ তার বয়সই ছিল না তখন যে বিয়ে করার মতন, সে কোনো কাজও ধরে নাই, তার পড়াশোনাও শেষ হয় নাই, তাদের কোনোই এরকম আমাদের কোনো প্ল্যানিং ছিল না। তো সামিরা, আমি ওই সময়কার কথা আমার খেয়াল আছে, একদিন ইমন ভাইয়া খুব এক্সাইটেড হয়ে গেছে সামিরার কাছে দেখতে যাবে। সামিরা ফোন করে বলছে that she was trying to commit suicide herself because she was pregnant, she doesn't know what to do, কিভাবে কি করবে না করবে। এবং ইমন ভাইয়া পাগল হয়ে গেছে, সে যাবে, গিয়ে তাকে নিয়ে আসবে। এখন এইগুলো নিয়ে অনেক কিছু হয়েছে। আমরা তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখছিলাম, এবং আমার যে বেডরুম ছিল, যে রুমে আমি আর ইমন ভাই ঘুমাইতাম, গ্রিন রোডের বাসার কথা আমি বলছি, আপনাদের রুমের ঠিক পাশের রুমটাই ছিল আমাদের। এখানে ছোট ছোট গ্লাসের টুকরা ছিল। সালমান শাহ ঘুষি মেরে তাকে, যে আমরা যে রুমের মধ্যে ঢুকায় রাখছি এবং তাকে যে বেরোতে দিচ্ছি না, সেই কারণে ঘুষি মেরে সে গ্লাসটা ভেঙে তার হাতের এই জায়গাটাতে কেটে ফেলছে। এবং তখন আমরা তাকে ঢাকা যে ডিওএইচএস এর কাছে যে মেট্রোপলিটন হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে তাকে স্টিচ করি। এবং সেটাই একমাত্র ইভেন্ট যেটাতে আমরা সালমান শাহকে ওই হসপিটালে নেই। বাকি যে ইভেন্টগুলোর কথা স্বামীরা বলছে, আমার জানা মতে তো হয় নাই, আমার জানা মতো এরকম কোনো ইভেন্ট হয় নাই। এখন সামিরাই জানে সে কোথেকে দেখছে না দেখছে, ডিবির রিপোর্টে কি আছে না আছে। যদি ডিবির রিপোর্টে এরকম কিছু থাকে তাহলে এটা আরেকটা সন্দেহজনক জিনিস, যে যেই জিনিস ঘটেই নাই এটার রিপোর্ট তারা কিভাবে পেল। অনেক জায়গায় আমি শুনতে পাচ্ছিলাম
যে রিসেন্টলি যে ভাইরালগুলোর মধ্যে মোশতাকের যে স্টেটমেন্টটা, যে আত্মহত্যা করার টেন্ডেন্সি ছোটোবেলার থেকেই ছিল। মোশতাক, তোমাকে তো আমিও ভালো করে চিনি, তুমি আমার সাথে খেলছো, ঠিক না? আমার থেকে তুমি কি আমার ভাইটা বেশি জানো? আজকে যদি এরকম কিছু থাকতো আপনাদের সাথে শেয়ার করার আমার কোনোই আপত্তি ছিল না। আজকে সালমান শাহ তিনবার প্রেস কনফারেন্স করছে 96-এর আগে, মারা যাওয়ার আগে। একটা সিন্ডিকেট টিম ফ্রম এফডিসি, তারা তাকে মারার চেষ্টা করতেছে। এবং সালমান শাহ হিট লিস্টের মধ্যে কেন আসলো? আপনাদের হয়তো প্রশ্ন অনেকেই করছেন এটা আমাকে, যে সালমান শাহ হিট লিস্টের মধ্যে কেন আসলো। আপনারা আজিজ মোহাম্মদ সম্বন্ধে জানেন যে একটা তাকে প্রপোজাল করা হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে 5 বছরের কাজ করার জন্য। এই প্রপোজালের ইন্টেনশনটা কি থাকে? সাধারণত এই প্রপোজালের ইন্টেনশনটা যেটা ছিল সেটা হচ্ছিল যে সালমান শাহ একটা ভেরি ফেমাস ফিল্ম স্টার, তার জনপ্রিয়তা এতই বেশি যে তাকে কাস্টমে তারা যখন কোনো চোরাচালান বা কোনো ড্রাগসের কোনো স্মাগলিং যদি করে, তাহলে সালমান শাহ দ্বারা এটাকে কাস্টম থেকে ক্লিয়ার করা তাদের জন্য অনেক ইজি, যেটা আমার ভাই রিফিউজ করেছে। কারণ আমার বাবা একজন সৎ অফিসার ছিলেন, 1971-এর EPCS এর লাস্ট ব্যাচ ছিলেন বাবা। আমার বাবা একজন সচিব ছিলেন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, আপনারা জানেন, একজন আইনজীবী ছিলেন। আমার বাবা যখন একটা তার যে আদর্শ আমরা বড় হয়েছি, এইগুলা জিনিস আমরা কোনো সময়ই আমরা একসেপ্ট করে নিব না, বা সেও নেয়নি। আজকে যেই ভাইরাই আজকে আমার যে সালমান শাহ ভক্ত যারা আছেন, তারা সালমান শাহকে ফলো করেন, আজকে 21 বছর পরেও আজকে আমরা সালমান শাহের ব্যাপারে কথা বলছি, তার বিচারের দাবি জানাচ্ছি। তাদের জন্য আমরা অনেক রকমের প্রসেশন, আমরা অনেক কিছুই করছি, তাদের বিচারের দাবির জন্য আমরা অনেক কিছুই করছি। যেই ভাইরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, যে যারাই, আমি অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে আপনারা বলেছেন যে যদি বিচার না হয় আপনারা আত্মহত্যা করবেন। প্লিজ ভাইয়া, আপনারা কেউ ভাই বা বোন যারাই আপনারা এইগুলো ভিডিও দিয়েছেন, প্লিজ এরকম কিচ্ছু করবেন না। এটা আপনাদের ভাই হিসাবে আমি আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি, কারণ আমরা অনেক হারাইছি রে ভাই, আমরা আর হারানোর মতন আমাদের সেই সামর্থ্য নাই। আজকে সামিরা বা তার সহযোগী যারাই ছিল এই হত্যা মামলার এক্সিকিউট করার জন্য, তারা কিন্তু একটা সালমান শাহকে মারে নাই। তারা সালমান শাহর সঙ্গে যতজন মানুষ মারা গিয়েছেন তাদের হত্যারও তাদের দায়িত্ব আছে। আমার বাবা 55 ইয়ার্স ওল্ড ছিলেন যখন নিউ ইয়র্কে মারা যান, তার হত্যার জন্য কিন্তু, তার যে স্ট্রোক, এটার জন্য সামিরা এবং তাদের গ্রুপ দায়ী থাকবে। এবং প্রশাসনের যারা এতদিন পর্যন্ত, আপনি সেদিন আমি NTVর একটা প্রোগ্রামে দেখছিলাম যে DCDP বদরুল করিম সাহেব বলছেন যে রাতের অন্ধকারে সালমান শাহ মারা গেছে। তো রাতের অন্ধকারে যদি সালমান শাহ মারা যায়, তো সামিরের স্টেটমেন্টের সাথে তো এটা তো মিলে না রে ভাইয়া। স্টেটমেন্ট যে সকালে 11টার সময় একটা মানুষ সারা রাত ঘুমাইলো, তার যাই অসুবিধা ছিল না অসুবিধা ছিল, তারা ঘুমাইলো, ঘুম থেকে উঠে পানিও খাইলো, আবুলের কাছ থেকে ডেকে পানি খেয়ে ওই রুমে ঢুকে এসে আত্মহত্যা করবো, এটা তো অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা তো কখনোই, এটা আমি যখন আমি কিছু ডাক্তার যারা এখানে যে সাইকিয়াট্রিক কনসালটেন্ট যারা আছেন, যে তাদের সাথে আমি এটা নিয়ে ডিসকাস করেছি যে একটা মানুষ কোন অবস্থায় থাকলে এরকম জিনিস করতে পারে, বা একটা মানুষ যদি এরকম ঘুমায় সারা রাত, ঘুম থেকে উঠে, কারণ সালমান শাহ রুমে এয়ার কন্ডিশন ছিল, একটা ঠান্ডা একটা এয়ার কন্ডিশন রুমে একটা মানুষ ঘুম থেকে উঠে এরকম একটা কাজ করাটা তো একটা ইম্পসিবল একটা জিনিস, ঠিক না? এটা সাধারণত এটা হয় না। বাট সবকিছুই সালমান শাহের ব্যাপারে সবকিছুই একটু ব্যতিক্রম ধরনের ছিল। আরেকটা জিনিস এখানে যে আমি বারবার ভুলে যাচ্ছি এই জিনিসটা, যে মোশতাকের যে কমেন্টটা, সালমান শাহ দুইও ফ্যামিলি, আমার বাবার পক্ষের এবং মায়ের পক্ষের কিন্তু বড় ছেলে, দুইও পক্ষের। আমার মার পক্ষে হচ্ছে 6 বোন, আমরা 6 বোন এবং 3 ভাই, এবং আমার বাবার সাইডে হচ্ছে আমার বাবা সবার বড়, তারা হচ্ছে 7 ভাই এবং 1 বোন। এবং দুই পক্ষেরই সে খুব একটা আচমকা, তাকে এত বেশি ভালোবাসায় যে এই বাচ্চাটা যে বড় হয়েছে, এবং এত সুন্দর একটা মানুষ ছিল, আমি তো সামনের থেকে দেখেছি, আপনারা চিন্তা করতে পারবেন না। সে যখন একটা ছিঁড়া জংপুরার কাপড় পরতো না, এত সুন্দর লাগতো তাকে, এটা আনবিলিভেবল। এবং সে এত ভালোবাসায় সে বড় হয়েছে। ইভেন আমার এখনো খেয়াল আছে, আমি গল্প শুনছি যে আমার যে ছোট 2 খালা, মলি খালা এবং চুমকি খালা, তারা যখন ইমন ভাইয়া টয়লেট করতো কাপড়ের মধ্যে, ন্যাপির মধ্যে, বা যেই আগের দিনে তো ন্যাপি ছিল না, তখন তো কাপড় ব্যবহার করতো, সেই কাপড়টাও তারা ফেলতো না বা পরিষ্কার করতো না, তাদের কাপড়ের মাঝখানে তারা রেখে দিত, কারণ এটা তার টয়লেট ছিল। সে এত আদরে সে বড় হয়েছে। আমার মায়ের সবচেয়ে আদরের জিনিস ছিল, আমি যখনই ঘরে ঢুকতাম, আজকে সালমান শাহ আপনারা যাই দেখছেন, যতটুকু সালমান শাহ ওয়াজ বিন ক্রিয়েটেড বাই নীলা চৌধুরী, আমার মা। এবং প্রত্যেকটা স্টেপে সালমান শাহের যেই কোয়ালিটি, যেই স্টাইল, যেই লুকস, যেই যত কিছুই আপনারা দেখছেন, ইট ওয়াজ বিন ক্রিয়েটেড বাই মাই মাদার। কারণ আমি দেখেছি যখন ছোটোবেলায় আমরা যখন কুমিল্লার থেকে যখন ঢাকায় যখন জিগাতলায় যখন আমরা বাসায় এসে উঠি, ঘন্টার পর ঘন্টা এই শিশু একাডেমিতে গানের প্রোগ্রামে আমার মা ওইখানে বসে আছে, আমি আমার মার সাথে বসে আছি, ভাইয়ের এইটার জন্য, অ্যাক্টিংয়ের জন্য এইখানে নিয়ে যাচ্ছে, ওইখানে নিয়ে যাচ্ছে, আম্মা বলে দিচ্ছে যে লুকটা এইভাবে হওয়া উচিত, এটা করা উচিত। আপনারা জানেন আমাদের ফ্যামিলিটা খুব কালচারাল মাইন্ডেড। আজকে আম্মা ইমন ভাইকে নিয়ে গান গাইছে,
আমাদের পরিবার একটা ম্যাগাজিনের ফ্রন্ট পেজ কভারে আমাদের ফ্যামিলির ছবি আসছে, যেখানে আমি আর ভাইয়া গাছের উপরে বসা একটা সুখী ফ্যামিলির একটা ছবি এখানে ছিল। আমার মা সবসময়, আমার বাবাও অ্যাক্টিংয়ে ছিল, আমি নিজে ফিল্ম করেছি, হালচাল মুভি যেটা ছিল সেটাতে আমি একটা বাচ্চার ক্যারেক্টার আমি করেছি। তো আমাদের ফ্যামিলিটা ওইরকমই ছিল। সামিরা আসার আগ পর্যন্ত কিন্তু আমাদের ফ্যামিলিতে কোনো রকমের অশান্তি বলতে কিছু ছিল না। অন্যান্য সাধারণ একটা ফ্যামিলির মতন আমরা প্রত্যেক সপ্তাহে আমরা খাইতে যেতাম বাইরে। দারুল কাবাব নামে আমার একটা দোকান আছে, আমি পান্থপথের উপরে ছিল। তারপরে চাঁদপাই চাইনিজ রেস্টুরেন্ট, তারপরে মোহাম্মদপুরে আরও অনেকগুলো জায়গায় আমরা প্রত্যেক সপ্তাহে আমরা ফ্যামিলি হিসাবে আমরা যেতাম। আমরা ইন্ডিয়া হলিডেতে যেতাম, অন্যান্য দেশে আমরা হলিডেতে যেতাম। আমরা খুবই সুখের একটা সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের, শান্তির। আমাদের জীবনের মধ্যে কোনো রকমের আমাদের হয়তো অত বেশি আমাদের আর্নিং ছিল না, কিন্তু যতটুকু ছিল আমরা এর মধ্যে খুব খুশি ছিলাম। এই সামিরার সাথে যোগাযোগ হওয়ার পরে আমাদের লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে সেদিনও আমি বলেছি, এবং আপনারা জানেন যে এই যে সামিরাদের যে লাইফস্টাইলটা ছিল এটা টু মডার্ন একটা লাইফস্টাইল ছিল, যেটা আমার পক্ষে অ্যাকসেপ্ট করাটা বা আমার কাছে অ্যাকসেপ্ট করাটা আমার জন্য খুব একটা ডিসেন্ট ছিল না। রুবি সুলতানা ওনার স্টেটমেন্টে আরেকটা কথা বলেছিল, এটা সত্যি যে ইমন ভাই মারা যাওয়ার কারণ সালমান শাহ তো যখন বিয়ে করেন, যখন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার হিসেবে যখন সামিরার সাথে বিয়ে হয়, তখন তারা ভেগে বিয়ে করেছিল। তো তারপরে যখন ফ্যামিলি প্রথমে তো 8 মাস তো সামিরার বাপ মা তো তাকে অ্যাকসেপ্ট করে নিল না, তখন কিন্তু আমাদের ফ্যামিলিতে কোনোই প্রবলেম ছিল না। যেই মুহূর্তে সামিরার মা লুসি এটাকে অ্যাকসেপ্ট করে নিব এবং তার ইন্টারফারেন্স শুরু হলো, তারপর থেকে কিন্তু সংসারের মধ্যে অশান্তি শুরু হয়। এবং যে রিসেপশন পার্টির কথা বলা হচ্ছে, ইয়েস, এই রিসেপশন পার্টিটা চিরাং ক্লাবে হয়েছিল, এবং এই রিসেপশন পার্টিতে যে কার্ড তারা বানিয়েছে, এই কার্ডের মধ্যে আমার পরিবারের, আমার বাবা বা আমার মার নাম ছিল না। আমরা জানতামও না যে ইমন ভাই এই ইভেন্টটাতে তিনি গিয়েছেন। পরে যখন আমরা জানতে পাই, আমার বাবা অনেক কষ্ট পেয়েছিল। সালমান শাহর লাইফ এমনই হয়ে গেছিল শেষের দিকে, আপনারা বিশ্বাস করবেন না, তার প্রোটেকশনের জন্য আমার বাবা সবসময় থাকতো। এই কারণে থাকতো যে বাবার একটা লাইসেন্স গান ছিল, কারণ সালমান শাহর একটা আর্ম অফ একজন সাথে থাকার খুবই দরকার ছিল। তো যার কারণে আমার বাবা সবসময় তার গান নিয়ে তার সাথে সবসময় যখনই ঢাকায় থাকতেন তারা থাকতো। এই যে ডন ফারুক, এদেরকে তারা একটা হিসাবে রাখতো, তো অ্যাজ এ সিকিউরিটি গার্ড হিসাবে রাখতো। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যে মহিলারা যারা এক্সট্রা যারা আছেন, তাদেরকে ফিজিক্যালি এবং সেক্সুয়ালি অ্যাবিউজ করা হতো। তো সালমান সেটাকে প্রোটেস্ট করছে যে মহিলাদের রাইট দেওয়া উচিত, এবং তাদের সাথে এরকম ব্যবহার আমরা অ্যাকসেপ্ট করে নিব না। কারণ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ওই সময়ের যে সিচুয়েশনটা ছিল, ওই সময় সিচুয়েশনের মধ্যে খালি রংবাজি, চাঁদাবাজি এইগুলো খুব বেশি ছিল। আর আমরা যে পরিবার থেকে আসছি, বা আমি যে পরিবারের, বা আমার ভাই যে পরিবার থেকে আসছে, এইগুলো জিনিস আমরা অন্যায় কোনো সময় আমরা মেনে নিব না। এবং সালমান শাহ একটা বাঘ ছিল। এখন আজকে মারা যাওয়ার পরেও সে বাঘ হিসাবেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এখনও রাজত্ব করে যাচ্ছে এবং আজীবন রাজত্ব করে যাবে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকজনই মারা গেছেন, এবং তাদের নামে যেমন মান্না ডিজিটাল স্টুডিও করা হয়েছে, আরও অন্যান্যদের জন্য নামে এক একটা জিনিস ডিপেন্ড করা হয়েছে, কিন্তু সালমান শাহকে তার যে জিনিসটা তার নামে কোনো রকমের সম্মানী কিছু করার মতন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কোনোই পদক্ষেপ আমরা এখনও দেখতে পাইনি। আমার প্রশ্ন, আজকে যারা এই ভিডিও দেখছেন, ইমন ভাইয়ের সাথে অনেকেই কাজ করেছেন, ইমন ভাইয়া মানুষ কীরকম মানুষ ছিলেন আপনারা অনেকেই জানেন ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা কেন বলেন না? আজকে সেদিন আমি ডলি আন্টির একটা রিভিউ আমি শুনছিলাম। ডলি আন্টি যে জিনিসগুলো বলেছেন, সালমান শাহ ঠিক ওইরকমই ছিল। এত উদার মনের একটা মানুষ ছিল, যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি ভাই হিসাবে বলবো না, আমি নিজে একজন ফ্যান ছিলাম আমার ভাইয়ের। আমি তার সব কিছু, তার চলাফেরা, হাঁটা চলা, একটা নায়কের, শুধু এখনকার দিনে তো কত নায়ক, আমি তো আসলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি তো আর দেখতাম না ইমন ভাই মারা যাওয়ার পরে, বা ইমন ভাইয়ের ব্যাপারে আমি কারোর সাথে কথা বলতাম না। কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রি যাদেরকে আমি দেখি, তাদেরকে ফলো করতেও আমার ইচ্ছা হয় না, আর তাদের যেগুলো আমি দেখি তা আমার চোখে আমার কাছে নায়ক হিসাবে লাগে না। যেটা সালমান শাহ, আপনারা দেখবেন যে আমি খুব গর্বের সাথে বলি যে রাজ্জাক আঙ্কেল যখন মারা যান, আমি তার সাথে আমার 2 বার দেখা হয়েছে, এবং অসম্ভব একটা ভালো মানুষ ছিলেন। আজকে তিনি নাই, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব না। সালমান শাহ সেরকমই একটা মানুষ ছিলেন। মাত্র আজকে রাজ্জাক আঙ্কেল তো 5 ডেকেড না, 4 থেকে 5 ডেকেড, মানে 4 থেকে 40 বছরের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন। 300-র উপরে ছবি করেছেন, দেশি বিদেশি ছবি করেছেন। আজকে তার জনপ্রিয়তা আর সালমান শাহের জনপ্রিয়তা অলমোস্ট সমান বলতে যায়, কারণ 26টা মুভিতে 3.5 বছরে সালমান শাহ যেই জায়গা আপনাদের ভক্তদের কাছে করেছেন, সেটা অন্য কেউ করতে পারবে না। এবং যারা এই সালমান শাহর মতন আপনারা হতে চান, আমার যে ভাইরা, তোমরা যে কষ্ট করছো, তোমাদের কাছে আমার পরিবারের পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনাদের এই সাপোর্ট যদি আমাদের কাছে না থাকতো, তাহলে হয়তো আমাদের জন্য এই বিচারের যে প্রসেস, এত 21 বছর ধরে আমরা করে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি, সেই প্রসেসটা করাটা আমাদের জন্য এত সহজ হতো না।
আমি সালমান শাহ এই ব্যাপারটাকে আমি প্রশাসনকে আমি বলবো যে ভাইরা আগের বিগত দিনের যে অফিসাররা যারাই ছিলেন আপনারা সবাই জানেন এখানে ইনভেস্টিগেশনের মধ্যে অনেক রকমের ল্যাকিং ছিল। আজকে আপনাদের পিবিআইয়ের কাছে ইনভেস্টিগেশনটা আছে, আপনারা প্লিজ একটা সুষ্ঠু তদন্ত করেন। কে মারছে আমরা জানি না, আমার বিশ্বাস সামিরা মানে নাই, বা কেন সামিরার ইনভলভমেন্টস এখানে আছে। কারণ একটা বাড়িতে সালমান শাহ যে বাড়িতে ছিলেন, সালমান শাহর পরে মেইন হেড অফ দি হাউস ইজ সামিরা, এবং সামিরার কাছে সব তথ্য আছে। এবং একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই মার্ডার কেসটা যখন আমি রিসার্চ করছিলাম এবং আমি যখন এই মার্ডার কেসের জিনিসগুলো যখন আমার যে টিমের মাধ্যমে যে জিনিসগুলো বের হয়ে আসছে, যেটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি, সেই টিমের একটা জিনিস কিন্তু আমাকে খুব ভালো একটা জিনিস আমাকে পয়েন্ট আউট করে দিয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সালমান শাহ মারা গেলে কার কার ফায়দা হবে এবং কার কার ক্ষতি হচ্ছে। আপনারা যদি চিন্তা করেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির যে সিন্ডিকেট টিম যারা সালমান শাহকে এতদিন মারতে চেয়েছিল তাদের ফায়দা হবে। এবং আপনারা যদি একটা জিনিস চিন্তা করেন যে সালমান শাহর ঘনিষ্ঠ কে কে ছিল, সালমান শাহর ঘনিষ্ঠ দুইজন মহিলা ছিল, একজন হচ্ছে সামিরা আর একজন হচ্ছে শাবনূর, ঠিক আছে। এবং রিসার্চের মধ্যে আমরা যেটা বের হয়ে আসছে যে এই সিন্ডিকেট টিম যে সালমান শাহকে মারতে চেয়েছে, সেই সিন্ডিকেট টিম তারা শাবনূরকে ব্যবহার করে সালমান শাহর অতি ঘনিষ্ঠ একটা রিলেশনশিপ শাবনূরের সাথে ক্রিয়েট করার চেষ্টা করেছে। কিন্তু সালমান শাহ একটা অনেস্ট মানুষ দেখে যে যদি সালমান শাহ যখন এই যে সামিরা যখন এই যে 2.5-3 মাস যে চিটাঙে ছিল, এর আগে একটা ঘটনা ঘটেছিল যেটা আপনাদেরকে লাস্ট আমি ভাইরালে আমি বলেছিলাম যে আব্বা আম্মা যখন মৌলভীবাজার যায় পলিটিক্যাল কারণে, তো সেইখানে আপনার আমাকে ইমন ভাইয়ের বাসায় আমি ছিলাম, তো আমাকে একদিন হতে বললো যে ইয়ে করার জন্য, আমার আব্বার গাড়ির চাবিটা দিল এবং দিয়ে কিছু পয়সা দিল আমাকে, দিয়ে বললো যে ভাই আজকে তো বাসায় কেউ নাই, তো তুই যদি চাস তোকে আমি গাড়ির চাবিটা দিতে পারি, আজকে তুই যদি বন্ধু বান্ধবের সাথে মজা করতে চাস, আড্ডা করতে চাস, তুই পারবি। তো আমি তো বড় খুশি, এরকম তো ভাবি হয় না। আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি আমার বন্ধু বান্ধবের সাথে ইয়ে করতেছি। সেদিন আমার গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার খুব খেয়াল আছে, আমি খুব নিজে নার্ভাস ছিলাম যে বাসায় কীভাবে কী বলবো কী হবে। তখন ভাইয়ের ফোন আসে, তো ভাই আমাকে জিজ্ঞেস করলো যে তুই কই, তো আমি বললাম এরকম, তো আমাকে বললো তুই এখন বাসায় আয়। তো আমি বাসায় গেলাম, গিয়ে আমি ভাইয়ের গলার মধ্যে একটা দাগ দেখলাম, এখানে একটা চাকুর একটা দাগের মতন ছিল। তো সে খুবই আপসেট ছিল, তো আমাকে জিজ্ঞেস করলো তুই কই গেছিলি, কী হয়েছে। তো আমি তাকে সত্যি সত্যি বললাম যে ভাইয়া আমি একটা ভুল করে ফেলছি, যেরকম এরকম ভাবে আমাকে টাকা দিছিল, গাড়ি দিছিল, বলছিল এরকম করতে, আমাকে মানে আড্ডা মারতে দিতে পারি, আমি এই গাড়িটাকে আমি ইউজ করতে পারি। তো আমি চলে গেছি ভাইয়া, তো এরকম এরকম আমি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নিছি। তো ভাইয়া জিজ্ঞেস করলো যে গাড়িটা কই, আমি বললাম আমি বাসায় গ্যারেজে রেখে আসছি। তো ভাই বললো আচ্ছা। তো বলে তাকে খুব আপসেট দেখতেছিলাম, তো আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে। তো বলতেছে যে আমি সামিরাকে বের করে দিছি, সামিরার সাথে আর ঘর করা যাবে না। আমি বললাম কেন, কী হয়েছে আবার, আবার কী নিয়ে ঝগড়া করলা তোমরা। তো তখন বললো তোর ভাবিকে আজকে আমি কারোর সাথে পাইছি, একজনের সাথে পাইছি, যেটা মানে ইট ওয়াজ ভেরি ভেরি ডিস্টার্বিং এবং ভেরি ডার্টি একটা জিনিস করতে তাকে পাওয়া গিয়েছে, যেটা আমি এখানে আপনাদের সামনে আমি ডিসকাস করতে চাচ্ছি না। তো হি ওয়াজ রিয়েলি রিয়েলি আপসেট বিকজ অফ দ্যাট, অ্যান্ড হি মেড এ ডিসিশন দ্যাট হি ইজ গোইং টু গিভ ডিভোর্স টু সামিরা। এবং এই ডিভোর্সের কথাটা, এটা ডিভোর্সের পেপারও আমাদের কাছে এখনও আছে, যদি দরকার লাগে আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করতে পারবো, যে সালমান শাহর লিখিত যে ডিভোর্সের যে পিটিশন সেটা। এবং এটা আমার যে খালু, যে চিরঙের যে খালু মহসিন সাহেব, আপনি যদি তাকেও যদি জিজ্ঞেস করেন, তার সাথেও এটা তিনি ইমন ভাইয়া বারবার এটা ক্লিয়ার করছে যে তার ইচ্ছা ছিল চিটাঙে গিয়েই তাকে সামিরাকে ডিভোর্স দিবে। তো সামিরাকে যদি ডিভোর্স দেয়, সামিরা জানতো ইমন ভাই কী ধরনের মানুষ। সামিরা যখন এগুলা ইলাস্ট্রেটেড রিলেশনশিপে যখন ধরা খাওয়ার পরে সামিরা জানতো যে সালমান শাহ কিন্তু সামিরার লাইফটাকে এত ইজি করে দেবে না। তো সামিরা তার, আমার যেটা রিসার্চের মাধ্যমে যেটা বের হয়ে আসছে, যে সামিরা তার একলার পক্ষে এই জিনিসটা করা সম্ভব না, নিশ্চয়ই কেউ তাকে সাহায্য করেছে। তার এই সাহায্যের মধ্যে আমি দেখতে পাই যে নামগুলো আমাদের আমি দিয়েছিলাম, এবং তারা যে রিসার্চ করে যে জিনিসটা বের করে আসছে যে সামিরার মা লুসি এখানে ছিল। এবং আপনারা যদি চিন্তা করেন যে এই যে যতগুলো ভিডিও ক্লিপ বা ভাইরাল বা যে ইন্টারভিউগুলো আসছে, এখানে কিন্তু লুসির কোনো স্টেটমেন্ট বা আপনারা কিছু দেখতে পাবেন না। সবসময় ওই সামিরার বাবা আর মোশতাক, যে পরক্রিয়ায় সামিরার সাথে বিয়ের আগেই, কারণ সালমান শাহ কিন্তু অনেকগুলো বন্ধু বান্ধব ছিল, মোশতাক একলা ছিল না, অন্য কেউ কিন্তু সামিরাকে বিয়ে করে নেই বা টাচও করবে না, ঠিক না, কিন্তু মোশতাক করছে, ঠিক আছে। তো মোশতাকের এখানে একটা ডাইরেক্ট একটা ইনভলভমেন্টস আমি দেখতে পাই। এবং আপনাদের আরেকটা কথা বলা আমি ভুলে যাচ্ছিলাম, আমি একটা কথা বলি। আমার বাবা যখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন, 1 নম্বর চিফ সিএম কোর্টের 1 নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি আব্বার কাছে সবসময় যেতাম, ঠিক আছে, কোর্টে মাঝে মধ্যে আমি যেতাম আব্বার সাথে, এবং বসে আমি তার জাজমেন্ট কীভাবে তারা জাজমেন্ট করে বা কী করে, তো ওইগুলো আমি দেখতাম। তো আমি একদিন আবার ব্যাকরুমে, ঠিক আবার যে কোর্টের যে চেয়ারটা ছিল, চেয়ারের পিছনেই একটা তাদের রুম থাকে, তো ওই রুমে যখন বসা ছিল, তো আমি আব্বাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে আব্বা তুমি এই যে এখানে এই চেয়ারটাতে বসে ডিসিশনগুলো কীভাবে বানাও, তুমি কীভাবে বুঝো যে মানুষটা তোমাকে যা বলতেছে এটা সত্যি বলতেছে। আমার বাবা উঠে আমাকে বলেছিলেন একটা কথা, যে আমি সবসময় তাদের মুখের দিকে তাকাই এবং আমি চিন্তা করি ফেস ইজ এন ইন্ডেক্স অফ মাইন্ড,
and whatever comes from your heart, your first decision is always the right decision. তো এই কথাটা আমার বাবা আমাকে বলেছিলেন এবং এই কথাটা এখন পর্যন্ত আমার লাইফে একটা গাইডলাইন হিসাবে আমি ইউজ করি যে ফেস ইজ এন ইন্ডেক্স অফ মাইন্ড অ্যান্ড হোয়াট এভার কামস ফ্রম ইউর হার্ট দি ফার্স্ট ডিসিশন ইজ অলওয়েজ দি রাইট ডিসিশন। আমি 1996-এর পরে যখন আমি এই ইউকেতে আসি, সামিরার একটা স্টেটমেন্টের মধ্যে সামিরা বলেছেন যে আমি বলে ভেগে এসেছি, বাংলাদেশ থেকে আমি ভেগে এই দেশে এসেছি। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে বাংলাদেশ থেকে আমার আসার কারণ হচ্ছে যে সালমান শাহ মারা যাওয়ার পরে আমরা অসংখ্য ফোন কল আমরা পাচ্ছিলাম যে কেসটাকে উইথড্র করার জন্য, যদি উইথড্র করার না হয় তাহলে আমাকে মারা হবে, আমাকে মেরে ফেলা হবে এবং অন্যান্য হুমকি আমাদেরকে কন্টিনিউয়াস আমাদেরকে দেওয়া হতো। তো যার কারণে আমাদের লাইফকে সেভ করার জন্য আমরা গ্রিন রোডের বাসা ছেড়ে আমরা বাড়িধারার বাসায় চলে যাই। সে সময় যখন বাড়িধারার বাসায় আমরা যাই, আপনারা মামুন সাহেব আব্দুল মামুন কি নামে ঠিক খেয়াল নাই, বাট মামুন সাহেব পুলিশ কমিশনার ছিলেন। তাকে আপনারা যদি 96-এর পরে, আই থিঙ্ক এটা মনে হয় ইমন ভাই মারা যাওয়ার 5-6 মাস পরে এই ঘটনা, একটি কালো পাজেরো দিয়ে যে জিয়া রহমান সাহেবের মাজার যে রাস্তাটাতে সংসদ ভবনের ওই রাস্তাটাতে আমি মোহাম্মদপুরে পড়তে যেতাম। আমি যে টাইমে এইখান থেকে আসা যাওয়া করতাম আমার ট্রাভেলটাকে মনিটর করা হয়েছিল এবং একটা কালো পাজেরো গাড়ি দিয়ে আমার গাড়িকে অ্যাক্সিডেন্ট করা হয়। আমার গাড়িকে এমন ব্যাডলিভাবে আমাকে মারা হয় যার কারণে আমার ব্যাকবোনের একটা হাড্ডি কিন্তু এখানে ভেঙে যায়। ঠিক আছে, তো এই ঘটনার পরে তারপরে রিজবি নামের যে মানুষটা, তাকে পাঠানো হয় আমাকে কিডন্যাপ করার জন্য। তো আমার জানের সেফটির জন্য আমাকে আমার বাবা মা ইংল্যান্ডে নিয়ে আসেন। সামিরা বলছেন যে ভেগে গেছেন, ভেগে যাই নাই, আমরা এখনো জীবিত আছি এবং আমরা বিচার চেয়ে যাচ্ছি। আমার মা বিচার চেয়ে যাবেন, আমিও চেয়ে যাব এবং আমাকেও যদি তারা এখন মেরে ফেলে, আজকে এই ভাইরাল আমি দেওয়ার পরে আমি জানি না আমার কী হবে, বাট সত্য মানুষের কাছে যাওয়া উচিত। আপনারা যারাই চিন্তা করতেছেন যে আসলে কী ঘটনা ঘটছে, আমরা তো কিছুই জানি না, কারণ অনেকেই আজকে যারা আপনারা আমাদের সাথে আছেন তাদের জন্ম তখন হয় নাই বা যখন হয়েছে তখন অনেক ছোট ছিলেন, বাট আপনাদের জানা উচিত আসলে আপনাদের প্রিয় নায়ক কেমন মানুষ ছিলেন এবং তার সাথে কী কী ঘটনা ঘটেছে, এগুলো আপনাদের জানার অধিকার আপনাদের আছে। সামিরা অনেক বড় গলায় বলে যে সালমান শাহ সম্বন্ধে জানার তাদের অধিকার নাই, কিন্তু অবশ্যই আছে, কিন্তু কারণ সালমান শাহকে আপনারাই ক্রিয়েট করেছেন। আমরা কিন্তু চৌধুরী মোহাম্মদ শাহরিয়ারের সম্বন্ধে আমরা জানতে চাচ্ছি না সামিরের কাছে, আমরা সালমান শাহর জন্য, আমরা সালমান শাহর কী ঘটনা ঘটেছিল না ঘটেছিল সেটা আমরা জানতে চাচ্ছি এবং সামিরাকে মুখ খোলা উচিত। আপনাদেরকে একটা কথা বলবো যে যেটা বলতেছিলাম যে 96-এর পরে যখন আমি দেশে আসি, 2005 কি 6-এর দিকে সালমান শাহ একটা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পায়, যেটাতে আপনার আমাকে ইনভাইট করা হয় উইমলি হলে, লন্ডনে উইমলি হলে। আমরা লন্ডনে যেখানে থাকি এখান থেকে খুব একটা বেশি দূরে না, উইমলি হলে আমাকে ইনভাইট করা হয়। আমার ছিল না তখন এই অ্যাক্টর অ্যাওয়ার্ডটাকে তোলার জন্য, এবং সেখানে আমি যখন যাই আমাকে একটা রিস্টব্যান্ড দেওয়া হয়েছিল, ভিআইপি রিস্টব্যান্ড। তো ভিআইপি রিস্টব্যান্ডের কারণে আমার অ্যাক্সেস ছিল, আই ক্যান হ্যাভ অ্যাক্সেস টু দ্য ব্যাক রুম অফ দি স্টেজ। আমার যাওয়ার অধিকার আমার যাওয়ার ছিল, পারমিশন ছিল। তো আমি সেদিন হঠাৎ করে কি মনে করে আমি মেকআপ রুমে যখন ঢুকি, হঠাৎ করে আমি দেখি শাবনূর বসা, সে মেকআপ করতেছে। আমি তার দিকে তাকাইছিলাম, হ্যাঁ ঠিক এখন আপনাদের দিকে যেভাবে তাকাচ্ছি সেভাবে আমি তাকাইছিলাম। সে উঠে আমাকে বলছিল যে এভাবে তুমি আমার দিকে তাকাইও না। এবং তখনই আমার কিন্তু একটা কথা, আমার কাছে তার ওই কথাটা আমার মনের মধ্যে এখনও আমার মধ্যে খুব দাগ কাটে। এবং যখন আমি বের হয়ে আসতেছিলাম, আমার গাড়িটা উইমলি ওই যে হলটার এখানে যে লবি, যেটা থেকে স্টেপগুলো নেমে এসে যে প্যাসেজটা যেখানে আমার গাড়ি পার্ক করা ছিল, আমার দুজন খালু আমার সাথে ওই দিন গাড়িতে ছিল এবং তারাও এটাকে ক্লারিফাই করতে পারবে যদি দরকার লাগে যে আমি ড্রাইভিং সিটে বসা ছিলাম। তো আমি দেখলাম শাবনূর একটা ঘুমটা পরে মানে হল থেকে বের হয়ে যাচ্ছে লুকিয়ে। সে আমাকে দেখলো এবং দেখে আমার কাছে এসে শি কিসড মি অ্যান্ড শি ওয়েন্ট। এবং আমার কাছে লাগছে যে এই মহিলাটার শি গট আ বিট সাম সফট স্পট ফর মাই ব্রাদার। এবং আমার কাছে জিনিসটা লাগছে যে সে এই ইনভেস্টিগেশনের টিম যে ইনফরমেশনগুলো আমাকে দিয়েছে, যেটা কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে কেসের কারণে আমরা এটাকে আরও ডিটেল আমরা ইয়ের সঙ্গে যদি দরকার লাগে